নমস্কার। চিন্তন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশিস পান্ডে। আজকে আমরা এখানে যাদের পেয়েছি, বিশেষত রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সংগ্রামী একটি সংগঠক এবং তার ৬৫তম বর্ষপূর্তি, সে সম্পর্কে আমাদের এখানে আলাপ আলোচনা হবে। আমি প্রথমে আলাপ করিয়ে দিই যাদেরকে আমরা এই পেজে আজকে পেয়েছি। প্রথমে পেয়েছি, আমি বলি, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যিনি সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিনহা। বিজয়বাবু, আপনাকে নমস্কার। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা। দ্বিতীয় আরেকজনকে পেয়েছি আমরা, যুগ্ম সম্পাদক রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। বিশ্বজিৎ বাবু, আপনাকে নমস্কার। নমস্কার আপনাকেও। ৬৫টা বছর ধরে আমাদের এই রাজ্যে আন্দোলন পরিচালিত হয়েছে। মধ্যবিত্ত সংগঠন, লড়াই, রুটি রুজির লড়াই, চাকরি বজায় রাখার লড়াই, নতুন কর্মসংস্থানের লড়াই, এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই ৬৫টা বছর এনাদের পেরোতে হয়েছে। আমরা আজকে সে কথা শুনব। প্রথম আমরা অনুরোধ করব বিশ্বজিৎ বাবুকে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, তাকে এখানে কিছু আলোচনা করার জন্য আমরা প্রথম অনুরোধ জানাচ্ছি। বিজয়বাবু, ঠিক আছে? বলুন। নমস্কার আশিস বাবু, আমি শুভ সন্ধ্যা। আমি প্রথমেই চিন্তন যে ফেসবুক পেজ, লাইভ পেজ, তাদের আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই যে সংগ্রামী চলার পথের যে বক্তব্য তুলে ধরতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তাদের আমরা অভিনন্দিত করছি। এখন আশিস বাবু বলেছেন যে দীর্ঘ ৬৫ বছরের সংগ্রামের চলার পথ। নিশ্চয়ই আজকের দিনটা ১৯৫৬ সালের ৭ই নভেম্বর একটা যৌথ আন্দোলনের সূচনা পর্ব হয়েছিল। যৌথ আন্দোলনের মঞ্চ হিসেবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পথ চলা শুরু হয়েছিল। পরবর্তী প্রায় ৭ দশকের গৌরবোজ্জ্বল ইতিহাসের ওই সূচনা পর্বটিকে স্মরণ করেই আজকের এই মূলত আলোচনা। এখন ঠিকই পথ চলা হয়তো ৬৫ সালে শুরু হয়েছিল সেইভাবে ধরলে, কিন্তু যদি দেখি আমরা যে কোনো কিছু শুরু থাকে। আজকে আমরা ৫৬ সাল থেকে বলছি শুরু, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন শুরুটা কিন্তু ৫৬ সাল থেকে নয়। ৫৬ সালে আজকের দিনে যৌথ আন্দোলনের সূচনা হলেও তার তাগিদটা কিন্তু ছিল অনেক আগে থেকেই। আমরা যদি দেখি যে দেশভাগের রক্তাক্ত যন্ত্রণা বুকে নিয়ে জন্ম নিয়েছিল পশ্চিম বাংলা। ওপার বাংলার ভিটে মাটি যারা ছেড়ে এসেছিলেন, সর্বস্ব হারা ছিন্নমূল মানুষের সেই অন্তহীন মিছিলের বুক ফাটা কান্না দ্রুত রূপান্তরিত হয়েছিল নতুন জীবন প্রতিষ্ঠার দুর্জয় সংগ্রামে। স্বাধীনতা উত্তর খণ্ডিত বাংলার অন্যান্য অংশের সাথে সাথে শ্রমজীবী মানুষেরাও সেই সময় তৎকালীন শাসক শ্রেণীর অপশাসনের সাথে পরিচয় ঘটতে শুরু করেছিল। প্রশাসনের অভ্যন্তরে অবস্থান জড়িত কারণে সরকারি কর্তৃপক্ষের প্রকৃত স্বরূপকে সব থেকে কাছ থেকে দেখতে পান সেই রাজ্য সরকারি কর্মচারীরাই। স্বভাবতই রাজ্য প্রশাসনের কর্মচারীদেরও সময় লাগেনি তার নিয়োগকর্তার নিপীড়নকারী চরিত্রকে চিনে নিতে। তাই স্বাধীনতার অব্যবহিত পরেই পশ্চিমবাংলার সমস্যা জর্জরিত ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারীরা তাদের নেতৃত্বের আহ্বানে ঝাঁপিয়ে পড়তে এতটুকু দ্বিধা করেননি। অতি দ্রুত সংগঠিত আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল খোদ রাজ্য প্রশাসন সহ কলকাতার অনেক দপ্তর। মানে তৎকালীন সেই সময় রাজ্য প্রশাসনের যে মূল দপ্তর ছিল রাইটার্স বিল্ডিং, সেই রাইটার্স বিল্ডিং থেকে কলকাতার বিভিন্ন দপ্তর এবং মূলত সেই সময় খাদ্য দপ্তর, সেই সংগঠনগুলো শুরু বা সেই সময় থেকেই মূলত দুর্বার আন্দোলন শুরু হতে থাকে এবং বিভিন্ন সমিতির সমন্বয়ে গড়ে উঠেছিল সংগ্রাম পরিচালনার একটা শক্তিশালী যৌথ কেন্দ্র।
কিন্তু সদ্য স্বাধীন দেশের শাসকরা রাজ্য সরকারি কর্মচারীদের সেই ন্যায়সঙ্গত যে যৌথ আন্দোলন সংগ্রামকে প্রচন্ড দমন পীড়নের আশ্রয় নিয়ে সাময়িকভাবে পর্যদস্ত করতে সক্ষম হয়েছিল। সেই সময় জোর জবরদস্তির মাধ্যমে শান্তিপূর্ণ সভা সমাবেশ করা, সমাবেশকে ভেঙে দেওয়া, রাইটার্স বিল্ডিং এর অভ্যন্তরে কর্মচারীদের উপর নির্মম লাঠিচার্জ করা, কর্মচারী নেতৃত্বকে যথেচ্ছভাবে গ্রেফতারের পর শেষ পর্যন্ত ব্যাপক পুলিশি ব্যবস্থা খাড়া করে কার্যত 1949 সালের 9 মার্চ তারিখে একটি কালা আদেশনামা জারি করা হয়েছিল, যেটাকে সাধারণত কর্মচারীদের কাছে কালা আদেশনামা হিসেবেই চিহ্নিত হয়ে আছে। সেটা ছিল 475F। সেই কুখ্যাত সার্কুলার জারি করা হয়েছিল ওই দিনটি, মূলত ওই 9 মার্চ 1949। তাই ওই দিনটি রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনের ইতিহাসে কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। কেন কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে? না, ওই সার্কুলার মাধ্যমে কর্মচারীদের একসাথে আন্দোলন সংগঠন করার যে অধিকার, সেই অধিকারকে নিষিদ্ধ ঘোষণা করে, মানে সংগঠিত হওয়ার অধিকারটাকে হরণ করা হয়েছিল মূলত। কিন্তু সেই সময়ের শাসক দল বা প্রশাসন বুঝতে পারেননি যে এই ধরনের পদক্ষেপের মধ্যে দিয়েই কর্মচারীদের মধ্যে শাসক বিরোধী মানসিকতার শক্ত ভিত সেই সময় সেই আদেশনামার মধ্য দিয়েই তৈরি হয়েছিল। সর্বোপরি আমরা যদি দেখি যে 50-এর দশকটা ছিল পশ্চিমবাংলা বামপন্থী শক্তির উত্তরণের একটা গুরুত্বপূর্ণ কালপর্ব। জীবন জীবিকার আন্দোলন বলুন, খাদ্য আন্দোলন বলুন, এমনকি আপনারা জানেন যে 1 টাকা 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে, সেই বৃদ্ধিকে কেন্দ্র করে ব্রিটিশ ট্রাম কোম্পানির বিরুদ্ধে গর্জে উঠেছিল 53 কলকাতা। ফলে সেই সময় থেকেই সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের পীঠস্থান এই শহরে সর্বত্র উচ্চারিত হচ্ছিল সাম্রাজ্যবাদ ও তার পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রবল ধিক্কার। ফলে সাম্রাজ্যবাদ বিরোধী একটা আন্দোলনের উন্মাদ যে জের সারা কলকাতার মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল, মূলত বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের মধ্যে দিয়েই। বাম গণতান্ত্রিক আন্দোলনের প্রত্যয়ের অগ্রগতির সাথে সাথে এগিয়ে চলেছিল পশ্চিমবাংলার সামগ্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলনও। শিক্ষক বলুন, ছাড়াও অন্যান্য অংশের মধ্যবিত্ত, আজকে যে সাবজেক্টটা করা হয়েছে, সেই মধ্যবিত্ত কর্মচারীদেরও জীবন জীবিকার লড়াই সেই সময় কার্যত শুরু হয়েছিল। ফলে কর্মচারীরা বিভিন্ন মধ্যবিত্ত অংশের বলুন, ট্রেড ইউনিয়ন অংশের বলুন, তারা যেমন সেই বামপন্থী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তারাও আন্দোলনে যুক্ত হয়েছিল। আবার ঠিক সেই সময় যদি দেখেন 1950 সাল, মূলত কর্মচারীদের ক্ষেত্রে যেটা বলছি আমি, যে 1950 সালে স্বাধীনোত্তর পশ্চিমবাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের প্রথম বেতন পুনর্বিন্যাস করা হয়। বেতনের পুনর্বিন্যাস ঘটে স্বাধীনোত্তর ক্ষেত্রে পশ্চিমবাংলায় 1950 সালে, এবং সেই পুনর্বিন্যাসের মধ্যে দিয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ফারাক ছিল কার্যত 34 গুণ। ফলে একটা বৈষম্য সেই সময় থেকেই শুরু হতে থাকে কর্মচারীদের মধ্যে। এবং সেই সময় যদি দেখেন স্বাধীনতার পরবর্তীকাল দেশের প্রথম পঞ্চবার্ষিকীর যে পরিকল্পনা, সেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সমাপ্তি বর্ষ 1956 সাল থেকে নতুনভাবে নিত্য ব্যবহার্য পণ্যমূল্য যেগুলো ছিল, সেই নিত্য ব্যবহার্য পণ্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া রাজ্য সরকারি কর্মচারীদের দুর্গতিকে যদি বলেন, সেই দুর্গতি অসহনীয় হয়ে ওঠে। মানে দ্রব্যমূল্যের বিপুল পরিমাণ বৃদ্ধি ঘটতে থাকে, অথচ বেতনের যে পুনর্বিন্যাস করা হয়েছিল তার মধ্যে বেতন ফারাকও বিপুলভাবে বৃদ্ধি পেতে থাকে। এবং এই বাস্তবতার উপর দাঁড়িয়ে দৈনন্দিন জীবন ধারণ করা, পরিবার নিয়ে জীবন ধারণ করা একটা দুর্বিষহ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতার উপরে দাঁড়িয়েই 56 সালের 9 জুন আমরা যদি দেখি ইতিহাস ঘেটে, সেই 9 জুন তারিখে 7টি সমিতির নেতৃত্ব যৌথ আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে ওই যে বলছিলেন সঞ্চালক যে 1956 সালে যৌথ আন্দোলনের শুরু, কার্যত যদি দেখি সেই
ওই 7ই সেপ্টেম্বর, কিন্তু আমরা যদি দেখি সেই 9 জুন তারিখে মূলত 7টা সমিতি যৌথভাবে আন্দোলন সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মানে কি তার আগে তারা আন্দোলন করেননি? তা নয়, এমন অনেক সমিতিও আছে যারা শতবর্ষ অতিক্রম করেছে। 1920 সালে জন্ম হওয়া সমিতি আছে, 1923 সালে জন্ম প্রতিষ্ঠিত হয়েছে এরকম সমিতিও আছে। মূলত তারা যে লড়াই আন্দোলন করেছেন, তারা সরকারের কাছে দাবি সনদ পেশ করেছেন, মেমোরেন্ডাম দিয়েছেন, কিন্তু পৃথক পৃথক ভাবে তাদের ক্যাডারদের দাবিতে বা সামগ্রিকভাবে কর্মচারীদের সাথে দাবিতে তারা পৃথক পৃথক ভাবে আন্দোলন তারা রত ছিলেন বা মেমোরেন্ডাম সাবমিট করেছেন, দাবি করেছেন। কিন্তু যদি দেখেন এই যে বেতনের যে ফারাক বা পুনর্বিন্যাসের মধ্যে দিয়ে বা পণ্যমূল্যের বিপুল অগ্রগতির মধ্যে দিয়ে যে কর্মচারী সীমাহীন বঞ্চনার দিকে যান, সেখানে দাঁড়িয়েই 56 সালের 12ই জুন বিভিন্ন সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর কাছে আলাদা আলাদাভাবে পেশ করা হয়। কিন্তু স্মারকলিপি পৃথকভাবে পেশ করা হলেও তার বয়ান ছিল, তার দাবি গুলো ছিল একই। মূল দাবি গুলো কি ছিল না? দাবি ছিল দ্রব্যমূল্য বৃদ্ধির মাসিক 25 টাকা হিসেবে বিশেষ ভাতা দিতে হবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান মহার্ঘ ভাতা দিতে হবে। পরবর্তীতে তারা দাবি যুক্ত করেছিলেন পুজো অগ্রিম দিতে হবে। এবং সেই দাবি পেশের পরবর্তীতে 14ই আগস্ট 56 সালে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়। আমরা যদি দেখি 14ই আগস্ট 56-তে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে 24শে আগস্ট 56 সালে 250 টাকা মূল বেতনের কর্মচারীদের যেখানে দাবি করা হয়েছিল 25 টাকা, সেখানে সেই কর্মচারীদের তার পরিবর্তে 2 টাকার সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী যে প্রস্তাবটা উত্থাপন করেন, তিনি বলেন যে সরকারি কর্মচারী তোমরা আবার দাবি করবে কি? বলো প্রার্থনা করবে, তার কারণ তারা গভর্নমেন্ট সার্ভেন্ট। ফলে এই যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, এই সিদ্ধান্তের কার্যত অগ্নিতে ঘৃতাহুতির মতো কাজ করে, যে গর্জে ওঠে রাজ্য সরকারি কর্মচারীরা। 8ই সেপ্টেম্বর 1956 ওয়েলিংটন স্কোয়ারে রাজ্য সরকারি কর্মচারীদের বিশাল জমায়েতে এই দাবি ওঠে যে 2 টাকা নয়, আমরা 25 টাকার বিশেষ ভাতা আমাদের দিতে হবে। এবং কর্মচারীরা এই সিদ্ধান্ত নেন যে এই 2 টাকা তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন, মানি অর্ডারের মাধ্যমে তারা সরকারের কাছে ফেরত পাঠান। এমনকি এই প্রজন্মের কর্মচারীর জানা দরকার যে সেই সময় জিপিওতে নতুন কাউন্টার খুলতে হয়েছিল সেই টাকা রিসিভ করার জন্য। অর্থাৎ সেই একদিকে যেমন অর্থনৈতিক দারুণ ক্রাইসিস, তার মধ্যেও কর্মচারীরা এই ত্যাগ স্বীকারের মানসিকতায় যান, কারণ তারা উপলব্ধি করেছিলেন এই ত্যাগ যদি স্বীকার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন দানা পাততে পারবে না, সরকার যেটা দমনপীড়ন সেটা ক্রমশ বৃদ্ধি করবেন। ফলে সেই ঐক্যবদ্ধ আন্দোলনকে, যেখানে অর্থনৈতিক দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল যে বিশেষ ভাতা দিতে হবে, সেই ঐক্যবদ্ধ আন্দোলনকে দমন করার জন্য সেই যে সার্ভিস রুলটা ছিল রাজ্য সরকারি কর্মচারীদের, কন্ডাক্ট রুলস এর ধারা বলে, সমাবেশের যে মূল সভাপতি ছিলেন পঞ্চানন মুখোপাধ্যায়, তাকে উনি সহ 6 জন নেতৃত্বকে সেই সময় সাসপেন্ড করা হয়। কর্মচারীরা সেই সময় সামান্য একটা অর্থনৈতিক দাবি, সেখানে দাঁড়িয়ে যেভাবে কর্মচারীদের উপর আক্রমণ, নেতৃত্বের উপর আক্রমণ করা হয়, কিন্তু কর্মচারীরা কিন্তু সেই সময় বিস্মিত হয়েছিলেন, কিন্তু ভীত হননি। অর্থনৈতিক দাবি তারা উপলব্ধি করেছিলেন যে অর্থনৈতিক দাবি দাওয়াকে কেন্দ্র করে তৎকালীন রাজ্যের শাসক শ্রেণী তারা অর্থনৈতিক দাবি দাওয়াকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। ফলে আমাদের সেই সময় দাঁড়িয়ে যেটা মূল কর্তব্য, যে ওই অভিজ্ঞতা কর্মচারীদের জীবন জীবিকার আন্দোলনে পুরোভাবে একদম বদলি করে দিল, বদল এনে দিলেন, যে এই আন্দোলনের পুরোভাগে নিয়ে আসা পরকার অধিকার প্রতিষ্ঠার মৌলিক প্রশ্নটিকে, অর্থাৎ যদি অধিকার প্রতিষ্ঠা না করা যায় তাহলে কোনো দাবি, যে দাবি অর্জন করি না কেন, তাকে অক্ষুণ্ণ রাখা সম্ভব নয়। কর্মচারীরা বুঝতে শুরু করলেন যে আর্থিক বা চাকরিগত দাবি আদায়ের পূর্ব শর্ত হচ্ছে অধিকার অর্জন করা। আর্থিক দাবি দাবা অর্জন করতে হলে যে ব্রিটিশের আদলে যে সার্ভিস রুলটা তৈরি হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল সার্ভেন্ট কন্ট্রাক্ট রুলস 1959, তাকে বাতিল করতে হবে। যে রুলের 27(2) এবং 27(3) ধারা অনুযায়ী মিটিং করা, সমাবেশ করা, ধর্মঘটের অধিকার কর্মচারীদের ছিল না, আন্দোলন করার অধিকার কর্মচারীদের ছিল না। ফলে একজন দেশের স্বাধীন ভারতের নাগরিক হিসাবে কর্মচারীদের এই অধিকার থেকে তারা বঞ্চিত হবেন। তাদের কৃতদাসে
বানাবার অপচেষ্টার বিরুদ্ধেই কার্যত কর্মচারীরা গর্জে উঠেছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন। এমনকি যদি আমরা দেখি যে 22শে আগস্ট 1957 সাল বিধান রায়ের বাড়ির সামনে সমবেত হয়ে কর্মচারীরা ঘোষণা করেছিলেন, দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে কর্মচারীরা দেশের সেবক, গোলাম নয়। সরকারের পক্ষ থেকে কর্মচারীদের নেতৃত্বের উপর বারে বারে আক্রমণ নেমে এসেছে, কিন্তু কন্ট্রাক্টরের রক্তচক্ষু কর্মচারী আন্দোলনকে এতটুকু পর্যন্ত দমন করতে পারেনি, বরং ব্যাপকতর জনসমর্থনে পুষ্ট হয়েই রাজ্যব্যাপী আন্দোলনের সৃষ্টি হয়েছিল এবং কর্মচারী উপলব্ধি করেছিলেন যে যে আন্দোলন আজকে সংগঠিত হচ্ছে সেই আন্দোলন কারো সুদূর প্রসারী অগ্রগতি ঘটানো দরকার, এবং সেটা ঘটাতে গেলে সাধারণ মানুষের সমর্থন দরকার। বিশেষ করে সেই সময় পশ্চিমবাংলায় যে বামপন্থী উত্তাল আন্দোলন, 1959 সালের যে খাদ্য আন্দোলন, 80 জন শহীদের রক্তে রাঙা পশ্চিমবাংলায় বাম ও প্রগতিশীল শক্তির ক্রমশ বিকাশ ঘটছে। দুর্বার গতিতে এগিয়ে চলেছে গণ আন্দোলন ও শ্রেণী সংগ্রাম। সেই সংগ্রাম থেকেও যদি দেখেন, মধ্যবিত্ত অংশের শ্রমজীবী মানুষ বলুন, মধ্যবিত্ত কর্মচারী বলুন, সেই আন্দোলন থেকে তারা পিছিয়ে থাকেননি। ফলে নতুন চেহারায় আত্মপ্রকাশ করে কর্মচারী আন্দোলন। 1960 সালের 6ই মে কার্যত গণশপথ গ্রহণ করা হয়। সেই গণশপথে মূল যে শপথের যে বিষয়বস্তু ছিল, যে যে কৃতদাসত্বের যে চুক্তি বা যে রুল, সেই রুলটাকে বাতিল করতে হবে। সেই কৃতদাস সৃষ্টিকারী অবমাননার রুলটাকে বাতিল করার দাবি নিয়েই সেই গণশপথ গ্রহণ করা হয়, এবং এই গণশপথের মধ্যে দিয়ে দমন পীড়ন আরো বিপুলভাবে নেমে আসে। 13 জন কেন্দ্রীয় সংগঠকের উপর সাসপেনশন আদেশনামা জারি করা হয়। 1960 সালের জুলাই মাসে যদি দেখি আমরা, ঘটনা পরম্পরায় বিভিন্নভাবে প্রশাসন বিভিন্নভাবে চেয়েছে যে এই কর্মচারী ঐক্যবদ্ধ আন্দোলনকে ভেঙে দিতে। যত বেশি তারা চেয়েছে কর্মচারী আন্দোলন, তত বেশি ঐক্যবদ্ধ হয়েছে, তত বেশি জঙ্গি রূপ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। এমনকি আমরা যদি দেখি 1960 সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ধর্মঘট ডেকেছিলেন। সেই ধর্মঘটকে ভাঙার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় দপ্তরগুলোকে সচল রাখার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের দায়িত্ব দিয়েছিলেন যে কেন্দ্রীয় দপ্তরে গিয়ে সেই প্রশাসনিক দায়িত্ব প্রতিপালন করতে হবে। কিন্তু সংগঠক নেতৃত্বরা কর্মচারীদের দৃঢ়ভাবে তাকে প্রতিরোধ করতে পেরেছিলেন। নেতৃত্ব তারা আহ্বান রেখেছিলেন যে এই ধর্মঘট ভাঙার এই ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে কর্মচারীরা যেন দৃঢ়ভাবে তাকে প্রতিহত করেন। এবং সেই সময় থেকেই কার্যত যৌথ আন্দোলন মানে রাজ্য সরকারি কর্মচারী তার অভ্যন্তরে যেমন সমিতিগুলোর যৌথ আন্দোলন, তেমনি একইভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী যৌথ আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধতে থাকে। সর্বোপরি যে 1962 সাল চীন ভারত সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে সারা দেশে জরুরি অবস্থা জারি হয়, আরো অবনতি ঘটে। বামপন্থী আন্দোলনের অগ্রগতি শক্তিকে বিধ্বস্ত করার জন্য ব্যাপক গ্রেপ্তার ও আক্রমণ সমানে শুরু হতে থাকে, এবং রাজ্যপালের বিশেষ ক্ষমতা বলে তৎকালীন নেতৃত্ব নরেন গুপ্ত সহ 5 জন সংগঠককে বরখাস্ত করা হয়। সেই বরখাস্ত কর্মচারীদের পুনর্বহাল করতে হবে এই দাবি নিয়ে যখন রাস্তায় ছিলেন কর্মচারীরা, শুধুমাত্র কর্মচারীরাই ছিলেন না, কর্মচারীদের এই দাবিকে মান্যতা দিয়ে সাধারণ মানুষ পর্যন্ত সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এমনকি যদি দেখেন, সেই সময় দক্ষিণদারিতে একটি বস্তিতে আগুন লেগেছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, শাসক লুম্পেন বাহিনীর দ্বারা সেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং একটি মা এবং শিশু তারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু সেই কর্মচারী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে সেখানে কর্মচারী বলুন, সাধারণ মানুষ বলুন, তারা পিছু পা হননি। সর্বোপরি 1966 সালে খাদ্য আন্দোলন, বন্দে মুক্তি দাবিতে সারা পশ্চিমবাংলার দুর্জয় গণ আন্দোলনের এই যে রাজনৈতিক একটা ভারসাম্যের ক্ষেত্রে বিরাট পরিবর্তন সূচনা হতে থাকে। সরকারি কর্মচারীরাও জনগণের বা বৃহত্তর জনগণের মধ্যে নিজেদের লড়াই আন্দোলনকে যুক্ত করে, এবং এই যে কর্মচারী এবং জনগণের মধ্যে যে প্রাচীর ছিল, সেই প্রাচীরটাকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া সম্ভব হয়। কারণ দাবি দেওয়া বলুন, আন্দোলন বলুন, চেতনার ক্রমবিকাশ বলুন, এই পথে এগোতেই সমগ্র কর্মচারী সমাজ রাজ্যের যে গণতান্ত্রিক শক্তির সাথে একত্রিত হয়েই তারা আন্দোলনে যুক্ত হন। এবং শুধু তাই নয়, আন্দোলনে যুক্ত হন না, এবং তাদের সেই যদি দেখেন, তাদের সেই সময় আস্তে আস্তে আন্দোলনের গুণগত পরিবর্তন ঘটতে থাকে, চেহারার হয়ে ওঠে আরো বেশি জঙ্গি।
মিছিল, সমাবেশ, ব্যাচ পরিধান বলুন, পে বয়কট বলুন, ইত্যাদি নানান ধরনের আন্দোলনের স্তর অতিক্রম করে নবপর্যায়ে সরকারি কর্মচারীরা আন্দোলন স্তরে উন্নীত হয় এবং সেটা ঘটে 13ই সেপ্টেম্বর 1966 সাল গণছুটি কর্মসূচি প্রতিপালনের মধ্যে দিয়ে। মাথায় রাখতে হবে সেই সময় ব্রিটিশদের আদতে যে ওয়েস্ট বেঙ্গল সার্ভেন্ট কন্ট্রাক্ট রুলস সেটা কার্যকরী ছিল, সেই রুলকে উপেক্ষা করেই সেই গণছুটিতে কর্মচারীরা যুক্ত হন, যেখানে কর্মচারীদের সমাবেশ আন্দোলন করার মতো অধিকার ছিল না, কিন্তু তা সত্ত্বেও তাকে উপেক্ষা করেই তারা যুক্ত হন। শুধু তাই নয়, কর্মচারী আন্দোলন এত দৃপ্তভাবে এগোতে থাকে যে যে মুখ্যমন্ত্রীর সাথে, প্রফুল্ল সেনের সাথে কর্মচারী নেতৃত্বে এক সময় আলোচনা করতে চেয়েছিলেন কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে, তিনি তার পিএ এসে বলেছিলেন যে তিনি এখন ঘুমিয়ে আছেন বা MS সুমালক্ষ্মীর গান শুনছেন, তার সময় নেই নেতৃত্বের সাথে আলোচনা করার। সেই প্রফুল্ল সেনই গণছুটির যে আন্দোলন, তার সেই ব্যাপকতার চাপে পড়ে 10 এবং 11ই সেপ্টেম্বর দুদিন ব্যাপী তারা নেতৃত্বদের সাথে আলোচনা করেন এবং সেই আন্দোলনের জের যেভাবে বৃদ্ধি পেতে থাকে, কারণ তার আগেই 1966 সালের 12ই জুলাই তারিখে ঐতিহাসিক মিছিল সমাবেশের মধ্যে দিয়ে 12ই জুলাই কমিটি একটা বৃহত্তর আন্দোলনের প্ল্যাটফর্ম সূচিত হয়। ফলে সেই আলোচনা, যদিও সেই আলোচনায় যে দাবি উত্থাপন করা হয়েছিল সেই দাবিতে সবটা গ্রহণ করেননি সেই সময়ের শাসক দল বা তৎকালীন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই না হলেও সেই আলোচনার মধ্যে দিয়ে আরো তৃপ্তভাবে তারা এগিয়ে যেতে থাকেন যে আন্দোলন আমাদের করে যেতেই হবে। এমনকি 1968 সাল রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে, সেই রাষ্ট্রপতি শাসন কালে কর্মচারীরা গণ অবস্থানে কার্যত নিষিদ্ধ করার জন্য পুলিশ ব্যারিকেডের মধ্যেও, এই নানান ব্যারিকেডের মধ্যেও 50,000-এর বেশি কর্মচারী জমায়েত হয়ে 2 ঘন্টা ধরে তারা আন্দোলনের সংগ্রামে নিজেদের যুক্ত করেন। ময়দানে 1968 সালে যখন সিধু কানু টহর তৎকালীন বা এসপ্ল্যানেড ইস্ট, সেইখানে তারা জমায়েত হয়েছিলেন, পুলিশ তাদের উপর আক্রমণ নামিয়ে আসবে, এই সময় দাঁড়িয়ে তৎকালীন শ্রদ্ধেয় নেতা, বামপন্থী আন্দোলনের পুরোধা প্রয়াত কমরেড জ্যোতি বসু উপস্থিত ছিলেন। তিনি কার্যত সেই মিছিলটাকে ঘুরিয়ে দিয়ে ময়দানে নিয়ে যান এবং ময়দানে গিয়ে নেতৃত্ব ঘোষণা করেন যে 68 সালের 16ই মে এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম ধর্মঘট করা হবে। কার্যত সেটাই কর্মচারীদের নিজস্ব দাবির ভিত্তিতে প্রথম ধর্মঘট সূচিত হতে থাকে। এবং আমরা জানি যে সেই সময় তার আগে প্রথম যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছে, তারপরে 68 পরবর্তী 69 সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার, এবং যে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার গঠিত হওয়ার মধ্যে দিয়ে যে মূল দাবি নিয়ে লড়াই আন্দোলন হয়েছিল যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, তাকে কিছুটা মান্যতা দিয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু সেই স্বল্প পরিসরে সেই সরকারকে ফেলে দেওয়া হয়, ফলে সেটা কার্যকরী করা সম্ভব হয়নি। পরবর্তীতে 70-এর দশকে মানে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার পতনের পর সারা পশ্চিমবঙ্গে যে আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের পরিবেশ সন্ত্রাস নেমে আসে, সেই সন্ত্রাসের বাতাবরণের মধ্যে প্রশাসনকে কার্যত কনসেন্ট্রেশন ক্যাম্পে রূপান্তরিত করে দেওয়া হয়। ফলে সেই সময় একদিকে চলছিল দাবি দেওয়ার চরম অস্বীকৃতি এবং ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক অধিকারের উপর নৃশংস আক্রমণ, অন্যদিকে সংগঠনের নেতা কর্মীদের খুন বলুন, বরখাস্ত বলুন, এলাকা ছাড়া বলুন, নানান কার্যত মধ্যযুগীয় বর্বরতা যদি বলি আমরা, সেই মধ্যযুগীয় বর্বরতা নেমে আসে। 35 জন রাজ্য সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়, 53 জন খুন হন, কর্মচারীদের দাবি দেওয়ার পূর্ণমাত্রা অশিক্ষিত হতে থাকে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা 1970 সালের 25শে জুন, 24শে জুলাই, 26 থেকে 28শে আগস্ট 3 দিনের টানা ধর্মঘট তারা জারি করেন। তারা ধর্মঘট সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করেই সেই ধর্মঘটে লিপ্ত হন। ব্যাপক অংশের কর্মচারী তার মধ্যে যুক্ত হন। কার্যত প্রশাসনকে স্তব্ধ করে যাওয়ার মতো জায়গায় তারা যান। 1975 সালে জরুরি অবস্থা, রাজনৈতিক আক্রমণ নেমে আসে। শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির কারণে, মুদ্রাজনিত কারণে যে বর্ধিত মহার্ঘ ভাতা ও বেতন, সেটা সিডিএস প্রকল্পে জমা করা হয়। এছাড়াও কর্মচারীদের জীবন জীবিকার উপর আক্রমণ নেমে আসে। ফলে যে 1977 সাল বিধানসভা নির্বাচনের সময় দাঁড়িয়ে মূল প্রশ্ন এসে দাঁড়ায়, কি কর্মচারী বলুন, কি সাধারণ মানুষ বলুন, জনগণ বলুন, তাদের সামনে মূল যে প্রশ্ন এসে দাঁড়ায় যে স্বৈরতন্ত্র না গণতন্ত্র, মানুষ কোনটাকে গ্রহণ করবে।
কর্মচারীদের সামনে সহ সাধারণ মানুষ গণতন্ত্রের পাশে এসে দাঁড়ান। রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, শ্রমিক শ্রেণী, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত কর্মচারী বলুন, তারা নতুন করে জীবন ধারণের অক্সিজেন পেতে থাকেন। ট্রেড ইউনিয়ন, গণতান্ত্রিক অধিকার, সামাজিক সুরক্ষার প্রশ্নে বামফ্রন্ট সরকার যে সমস্ত পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করেছেন, কার্যত একটা সারা দেশের দৃষ্টান্ত তৈরি হতে থাকে। 1977 সালে বামফ্রন্ট সরকার মন্ত্রিসভা গঠনের যে প্রথম বৈঠক হয়, সেই বৈঠকে সেই সরকার, বামফ্রন্ট সরকার প্রথমেই যেটা সিদ্ধান্ত গ্রহণ করেন যে সংবিধানের 311(2) গ ধারায় বরখাস্ত যারা আছেন কর্মচারী, নেতৃত্ব, কর্মী, সেই বরখাস্তদের পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ওই 5009F সেই কালা সার্কুলারকে বাতিল করে দেওয়া হয়। শুধু তাই নয়, যে সমস্ত কর্মচারীদের বরখাস্ত অজড়িত কারণে বেতন কাটা হয়েছিল, সেই কাটা বেতনের অর্থ পর্যন্ত তাদের ফিরিয়ে দেওয়া হয়। আমরা জানি যে নিশ্চয়ই দু ধরনের কর্মচারী অবস্থান করে, এটাই স্বাভাবিক। এক ধরনের কর্মচারী যারা শুধুমাত্র আন্দোলনের মধ্যে যুক্ত ছিলেন না, কি কোন পথেই আন্দোলনকে, কি মতাদর্শকে ধারণ করে নিয়ে এগিয়ে যাওয়া যায় সেদিকেও তারা যুক্ত হয়েছিলেন। আবার আরেক অংশের যারাও সেই সময় কাটা বেতন ফেরত পেয়েছিলেন, সেই টাকা তারা বাড়ি নিয়ে চলে গেছিলেন, অথচ সংগঠনের সাথে যারা যুক্ত ছিলেন, যাদের সংগঠনের সেই সময় যখন তারা বেতন পাননি, কোন সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে, পরবর্তীতে নেতৃত্বরা সেই সংগঠনে পূর্ণভাবে তাদের সাহায্য করেছেন, সংগঠনের সেই অর্থ তারা ফিরিয়ে দিয়েছেন। কাটা বেতন বাবদ যে অর্থ পেয়েছিলেন সংগঠনের তহবিলে সেটা দান করেছেন। অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে যে পরিবারকে পরিচালনার ক্ষেত্রে, আর তখন পরিবার মানে শুধুমাত্র নিউক্লিয়াস ফ্যামিলি ছিল না, হাজবেন্ড ওয়াইফ বা তার একটি বাচ্চা বা দুটি বাচ্চা নয়, পরিবার মানে বৃহত্তর পরিবার ছিল। সেই পরিবারের মধ্যে অবস্থান করে স্বল্প বেতনের কর্মচারী, তা সত্ত্বেও সংগঠনের প্রতি যে দায় দায়িত্ব, সেই দায়িত্ব তারা রূপায়ণ করেছিলেন এই দৃষ্টিভঙ্গি থেকে যে সংগঠন মানে সেটাও আমার পরিবার, বৃহত্তর পরিবার। এই পরিবারের মধ্য দিয়েই, এই পরিবারের আহ্বানে লড়াই আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়েই শুধু সংগঠন পরিবারটা সুরক্ষিত থাকবে তা নয়, আমার নিজের যে পরিবার, আমার স্ত্রী, আমার পুত্র সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম, তারাও সুরক্ষিত হবে। রাজ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্যে দিয়ে শুধুমাত্র অর্থনৈতিক দাবি দেওয়া নয়, অধিকারগত দাবিগুলো প্রতিষ্ঠিত হবে। যেটা হয়েছিল, বামফ্রন্ট সরকার সেই সার্ভেন্ট কন্ট্রাক্ট রুলকে বাতিল করেছিলেন। শুধু তাই নয়, যে সার্ভেন্ট কন্ট্রাক্ট রুলে এমপ্লয়ি নিজেকে এমপ্লয়ি হিসেবে দাবি করতে পারতেন না, তিনি কার্যত ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট বলে অ্যাপ্লিকেশনে লিখতে হতো। সেই সার্ভেন্ট থেকে এমপ্লয়িতে কর্মচারীরা রূপান্তরিত হয়েছিলেন। গ্রুপ ডি কর্মচারী সেই সময় বামফ্রন্ট সরকার ঘোষণা করেছিল যে শুধুমাত্র বেতন কমিশন কার্যকরী হবে তাই নয়, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সব থেকে নিম্ন স্তরে যারা বেতন পান গ্রুপ ডি কর্মচারী, তারা সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় 1 টাকা হলেও তাদের বেতন বেশি হবে। এবং সরকার শুধুমাত্র রাইটার্স বিল্ডিং থেকে পরিচালিত হবে না, সারা পশ্চিমবঙ্গ থেকে সরকার পরিচালিত হবে বিভিন্ন কাঠামোর মধ্যে দিয়ে, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে। ফলে একদিকে যেমন অধিকার প্রতিষ্ঠিত হতে থাকে, তেমনি 5টা বেতন কমিশন এই বামফ্রন্ট সরকারের সময় কার্যকরী হয়। ফলে অর্থনৈতিক দাবি দেওয়া, এবং সেই অর্থনৈতিক দাবি দেওয়াকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে যে অধিকার, সেই অধিকারটাকে প্রতিষ্ঠিত করা দরকার। এবং সেটাকে নিয়েই ব্রিটিশ সার্ভেন্ট কন্ট্রাক্ট রুল বাতিল করে বামফ্রন্ট সরকারি রাইটস, অব্লিগেশন অ্যান্ড ডিউটিস 1980 এবং ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যাপিল রুল 1980 দুটি আইন কার্যকরী করেন, যার মধ্যে দিয়ে কর্মচারীদের ট্রেড ইউনিয়ন করা, ধর্মঘট করার অধিকার, পূর্ণ অধিকার, যেটা সারা ভারতবর্ষে বিরল, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শাসক দল, রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করতে গেলে, ধর্মঘট করতে গেলে তারা নানানভাবে ডায়জনম করছেন, বেতন কাটছেন, কিন্তু তাদের ক্ষমতা হয়নি সেই আইন, যে আইনটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই আইনটাকে বাতিল করা। ফলে 5টা বেতন কমিশন যেমন কার্যকরী হয়েছিল, সেই সময় ক্যাডারগত যে বৈষম্য ছিল, সেই বৈষম্য দূরীকরণ করা সম্ভব হয়েছিল। 20 বছরের মানে চাকরি হলেই ফুল পেনশনারি বেনিফিট, যেটা ভারতবর্ষে বামফ্রন্ট সরকার মানে প্রথম পূর্ণ যে চাকরি
ফুল পেনশনের বেনিফিট অধিকার প্রদান করেছিলেন, তাই নয় মৃতপোষ্যের চাকরি, এবং এগুলো সম্ভব হয়েছিল তারা করেছিলেন অর্থনৈতিক ব্যারিয়ারের মধ্যে থেকেই, অর্থাৎ অর্থনৈতিক যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতার মধ্যে থেকেই তারা এই অধিকারটা দিয়েছিলেন, অর্থাৎ দিতে পেরেছিলেন। আজকেও পশ্চিমবঙ্গের সরকার নানানভাবে অজুহাত তোলেন রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দিচ্ছি না, দেওয়া যাচ্ছে না, কারণ না মর্গ ভাতা না দিলে নাকি রাজ্যের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। কার্যত সাধারণ মানুষের সাথে কর্মচারীদের বিভেদ তৈরির প্রক্রিয়া করছেন, মর্গ ভাতাকে উন্নয়নের অন্তরা হিসেবে তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু সেই সময় বামফ্রন্ট সরকার এই সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যেও অর্থনৈতিক দিক থেকে বলুন, অধিকার দিক থেকে বলুন, সেই অধিকার প্রতিষ্ঠা করেছেন, অর্থনৈতিক দাবি দেওয়া মীমাংসা করেছেন, কিন্তু তার জন্য উন্নয়ন স্তব্ধ হয়ে যায়নি। ফলে সারা রাজ্যে একদিকে যেমন গণতান্ত্রিক বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে, আবার দীর্ঘ 34 বছর অবস্থান করার মধ্যে দিয়ে আমরা দেখেছি সারা ভারতবর্ষে বিশেষ করে বামপন্থী শক্তিকে কি করে দুর্বল করে দেওয়া যায়, পশ্চিমবঙ্গ থেকে বামপন্থী শক্তিকে সরিয়ে দিয়ে কি করে স্বৈরতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করা যায়, সেই ধাঁচে যাতে প্রক্রিয়া চক্রান্ত ধারে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তাকে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি। নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে 2009 সালে বলুন বা 2007 সাল থেকে 6 সাল থেকে যদি বলেন, চমকাইতলা থেকে শুরু করে সিঙ্গুর বলুন, নন্দীগ্রাম বলুন, যে আন্দোলন উগ্র বামপন্থী এবং উগ্র দক্ষিণপন্থী শক্তি মিলিত হয়ে রাজ্যের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য কাজে তারা লিপ্ত হয়েছিলেন সাধারণ মানুষের কাছে আরো বৃহত্তর পরিষেবা পৌঁছে দেবার এই লক্ষ্য নিয়ে, কখনোই তা নয়। মানুষ আজকে উপলব্ধি করতে পারছেন যে এটা ঠিক যে বামফ্রন্ট সরকার থাকার মধ্যে দিয়ে কর্মচারীরা যে দাবি দাবা অর্জন করেছিলেন, আজকে সেই দাবির উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে, আর কর্মচারীদেরকে সাধারণ মধ্যবিত্ত অংশের মানুষদের বিভ্রান্ত করার প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। নীতিহীন, আদর্শহীন, লক্ষ্যহীন, শুধুমাত্র ওই কোর কমিটি বা ভর কমিটি গঠন করে নেতা বদল করে আর যাই হোক কর্মচারীদের স্বার্থ রক্ষিত হতে পারে না, হয় না। নিশ্চয়ই আজকে কর্মচারীরা দীর্ঘ 2011 সালের পর থেকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা এটা উপলব্ধি করতে পারছেন। হ্যাঁ, এটা ঠিক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির লড়াই আন্দোলনে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কোনো মুচলেখা দেওয়া সংগঠন নয়, সংগ্রামের মধ্যে দিয়েই তৈরি হওয়া এই সংগঠন। ফলে আজকে সময় এসেছে ভেবে দেখার, কর্মচারী আন্দোলন কোন পথে পরিচালিত হবে। শুধু কি বদলির নীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে? আজকে নিশ্চয়ই আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, আমার পরবর্তী বক্তা নিশ্চয় বলবেন যে আজকে যেভাবে কর্মচারীদের উপর একের পর এক আক্রমণ নেমে আসছে, কিন্তু আমরা বলি আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য, আদর্শ, শ্রমজীবী মানুষের স্বার্থ, কর্মচারীদের স্বার্থ নিয়ে লড়াই আন্দোলন করা, এটাই আমাদের মূল আদর্শ। সেই লক্ষ্যেই আমরা পরিচালিত হই। আমরা আমাদের কর্মচারী আন্দোলনের অতীত ইতিহাসকে ফিরিয়ে আনতে চাই, যে সংগ্রামী ইতিহাস আজকে কর্মচারী আন্দোলনকে 65 বছর, তার 65তম পূর্ণ দিবস শুধু নয়, স্বাধীনতার পূর্ববর্তীকাল থেকে পরবর্তীকাল পর্যন্ত সেই সময়ের যে লড়াকু নেতৃত্ব যে সংগ্রাম করেছিলেন, তার উত্তরসূরি হিসেবে আমাদের উপর যে দায়িত্বভার অর্পণ করেছেন, এই প্রজন্মের কর্মচারী হিসেবে আমরাও চাই যে সেই অতীত ইতিহাসকে ধারণ করতেই এগিয়ে যাওয়ার পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই চহুজুর করে নিজেদের ব্যক্তি স্বার্থ সিদ্ধি নয়, নিজেদের পরিবার, সমাজ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সকাল তৈরির দিকেই আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্য আমাদের সামনে রাখতে হবে। মনে রাখতে হবে যে আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আক্রান্ত, উগ্র দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী শক্তি এবং শাসক শক্তি এই মিলিতভাবে এবং তাদেরকে মদত দিয়ে চলেছেন আজকে প্রচার মাধ্যম। ফলে মানুষকে বিভ্রান্ত করা, কর্মচারীদেরকে বিভ্রান্ত করা নানান উপাদান আজকে সামনে আসছে। ফলে আমাদের সচেতনতা বৃদ্ধি করা দরকার। আগামী দিনে গণতন্ত্র প্রিয় সচেতন কর্মচারী সমাজ নির্ধারণ করবে কর্মচারীদের লড়াই আন্দোলনের অভিমুখ কোন দিকে হবে। কোনো একজন 14 তলায় বসে বা নাগপুরের হেডকোয়ার্টার থেকে ঠিক করবে না কর্মচারী আন্দোলন কি পথে পরিচালিত হবে। ঠিক করবে কর্মচারীরাই, সাধারণ কর্মচারীরাই তাদের কর্মক্ষেত্রে বসে। সেই দিন আগামী দিনে এগিয়ে আসছে। সেই পথ চলতে গেলে আমাদের অতীত যে ঐতিহ্য, সংগ্রামী ঐতিহ্য,
সেই অতীত সংগ্রামী ঐতিহ্যকে ধারণ করেই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। প্রাথমিকভাবে আমি আমার এই বক্তব্যটাই আপনাদের সামনে উত্থাপন করলাম। ধন্যবাদ। হ্যালো। এবার শোনা যাচ্ছে? ধন্যবাদ বিশ্বজিৎ বাবুকে। হ্যাঁ, উনি সঠিক কথাই ধন্যবাদ। বলেছেন যে কোনো মুচলেখা দেওয়া সংগঠন কর্মচারী আন্দোলন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি নয়। কোঅর্ডিনেশন কমিটি তার নির্দিষ্টভাবে সংগ্রামের মধ্য দিয়ে এই 65টা বছর এসেছে এবং আমরা আরো এই কথা শুনতে চাই। রাজ্য সাধারণ সম্পাদক উনি আছেন, কিন্তু আপনাদেরকে জানাই যে এর মধ্যে আনন্দের কথা যে নেটওয়ার্কের কারণে যাকে আমরা পাচ্ছিলাম না, মূল সঞ্চালক যিনি আজকের, তাকে আমরা এখন এই স্ক্রিনের মধ্যে নিয়ে আসার সুযোগটা পেয়েছি। দেখি, নমস্কার। নমস্কার সুমিত বাবু, সুমিত ভট্টাচার্য। উনি একজন আমাদের সংগঠক। আমাদের দায়িত্ব অনেক কমে গেল, এবার উনি পরিচালনা করবেন। আমি সুমিত বাবুকে বলছি পরবর্তী অংশ আপনি পরিচালনা করুন। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে নেটওয়ার্কের কারণেই এই আলোচনায় শুরু থেকে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়নি। যাই হোক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সময়ের দর্পণে মধ্যবিত্ত কর্মচারী আন্দোলনের একটি পর্বের কথা আমাদের বলেছেন, একটি দীর্ঘ পর্ব। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্ভবের সময়কাল থেকে একেবারে রাজ্যে বামফ্রন্ট সরকারের 34 বছর, এই দীর্ঘ সময় রাজ্য কর্মচারী আন্দোলন কিভাবে এগিয়েছে, কিভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার মোকাবিলা করেছে, কিভাবে একের পর এক সাফল্য অর্জিত হয়েছে ইত্যাদি প্রসঙ্গে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী আমাদের শুনিয়েছেন। আমরা এইভাবেই ঠিক করেছিলাম যে সামগ্রিক যে 65 বছরের ইতিহাস এ রাজ্যের মধ্যবিত্ত কর্মচারী আন্দোলন তথা রাজ্য কর্মচারী আন্দোলনের, তাকে দুটি পর্বে আলোচনা করা হবে, দুটি ভাগে আলোচনা করা হবে এবং এ রাজ্যের কর্মচারী আন্দোলনের দুজন শীর্ষ নেতৃত্ব তারা বক্তব্য রাখবেন। তার মধ্যে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী তার অংশটি তিনি উপস্থাপনা করেছেন। আমরা এখন যাব দ্বিতীয় পর্বে। আমাদের সাথে উপস্থিত রয়েছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ। তাকে আমি অনুরোধ করব যে দ্বিতীয় যে পর্বটি, যেটা আমাদের ভাবনার মধ্যে ছিল যে দীর্ঘ 34 বছর পর পশ্চিমবাংলায় রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তনের পর 2011 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে নতুন অভিজ্ঞতার মুখোমুখি রাজ্যের কর্মচারী আন্দোলনকে, রাজ্যের কর্মচারী সমাজকে হতে হয়েছে, তাকে তার মুখোমুখি দাঁড়িয়ে কিভাবে সংগঠন আন্দোলন পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে, সেই সম্পর্কে আমরা এখন শুনব বিজয় শঙ্কর সিংহের মুখে। বিজয়বাবু, আপনি শুরু করুন। আপনি আনমিউট করুন ওটা, বিজয়বাবু, স্পিকারটাকে। স্পিকারটাকে আনমিউট করুন, শোনা যাচ্ছে না। বিজয়বাবু, ওই স্পিকারটা দেখুন আনমিউট, এই জায়গাটা আনমিউট হবে দেখুন। হ্যালো। হ্যাঁ, এবার ঠিক আছে, বলুন। হ্যালো, নমস্কার। আমাদের আজকে যারা আমাদের এই গুরুত্বপূর্ণ দিনে 8ই সেপ্টেম্বর তারিখে যে সংগঠনের যৌথ আন্দোলনের সূচনার দিনে যারা এই চিন্তন ফেসবুক পেজে লাইভে আমাদের আসার সুযোগের ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আজকের এই যে ফেসবুক লাইভে আমরা এসেছি সংগঠনের পক্ষ থেকে, সেখানে সঞ্চালক আমার সহকর্মী কমরেড
সুমিত ভট্টাচার্য এবং আমার সহকর্মী রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক কমরেড বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, আজকে যারা আমাদের এই ফেসবুক লাইভে আছেন, সকলকেই আমরা আমাদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই 65তম বর্ষেও যারা ফেসবুক লাইভে আছেন তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। প্রথমে আমাদের আজকের যে বিষয় ছিল সময়ের দর্পণে মধ্যবিত্ত কর্মচারী আন্দোলন সেকাল ও কাল। আমি প্রথমেই বলেছি যে আমার সহকর্মী বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী প্রাক 2011 পর্বের রাজ্য কর্মচারী আন্দোলনের উদ্ভব, তার বিকাশ এবং বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করে এগিয়ে চলা ক্ষেত্রে তার যে অবদান, মধ্যবিত্ত কর্মচারী আন্দোলনের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে অবদান এবং অনুকূল পরিবেশে বিশেষ করে দায়িত্বশীল ভূমিকা পালনে সম্পর্কে বিস্তৃত আলোচনা তিনি করেছেন। আমি আমার আলোচনার মূলত 2011 উত্তর পর্বের অভিজ্ঞতার কথা বলবো। শুরুতেই বলা দরকার যে মধ্যবিত্ত কর্মচারী আন্দোলনের একাল বলতে আমরা 2011 সালটিকে বেছে নিলাম কেন? 2011 সালের রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তন, দীর্ঘ বাম শাসনের অবসান হয়, আমরা সকলেই জানি। এবং এই যে একটা 34 বছরের শাসনের অবসান কমরেড বিশ্বজিৎ বলেছেন, কিন্তু আমাদের যেটা বলার এখানে উল্লেখ করার দরকার, এই সময়কালে যে পরিস্থিতির কথা কিছুটা কমরেড বিশ্বজিৎ বলেছেন, যে একে মোকাবিলা করার প্রশ্নে প্রশাসনের অভ্যন্তরে কর্মচারীরা যারা কর্মরত আছেন তাদের সিংহভাগই এখন তারা কিন্তু বামফ্রন্টের আমলেই চাকরি পেয়েছেন, সার্ভিসে এসেছে। এবং এই আমলেই তাদের কর্মজীবন অতিক্রান্ত হচ্ছে বা অতিক্রান্ত অনেকে করেছেন। ফলে প্রাক 77 সালের প্রশাসনকে দেখার সুযোগ এখন যারা কর্মরত কর্মচারী আছেন এবং আমাদের সংগঠন আন্দোলনের নেতৃত্ব, আমরা যারা এখন আছি এখানে ফেসবুক লাইভে যারা বসে আছি নেতৃত্ব সহ আমাদের সারা বাংলার নেতৃত্ব কর্মীরা, সকলের ক্ষেত্রে একই প্রযোজ্য যে আমরা অতীতকে দেখিনি, প্রশাসনকে, অতীতের প্রশাসনকে কিন্তু প্রত্যক্ষভাবে আমরা কিন্তু কেউ দেখি। এখানে বলা হয়েছে প্রারম্ভিক বক্তব্যে যে সেই সময় 2011 সালের পূর্বে নন্দীগ্রাম সিঙ্গুর এর ঘটনা, 2008 পঞ্চায়েত, 2009 লোকসভা নির্বাচনে একটা রাজ্য পরিস্থিতির নেতিবাচক যে প্রভাব প্রক্রিয়া সেটা আমরা দেখেছি। সেই ফলাফলের মধ্যে দিয়ে সেটা শুরু হয় এবং রাজ্যের প্রশাসনের অভ্যন্তরেও সেটা লক্ষ্য করেছি আমরা। এবং এটাও ঠিক যে বাইরের বাম যে রাজনৈতিক দলগুলো, শক্তিগুলি মদতে রাতারাতি গজিয়ে ওঠে কিছু সংগঠন এবং তারা সেই সময় প্রতিদিনই প্রতিটি দিন মহাকরণ সহ আমাদের গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো প্রশাসনের অভ্যন্তরে আছে সেখানে প্রতিদিন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত এবং দারুণভাবে সে বিশৃঙ্খলা তৈরি করত, যা আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি, মানুষও পশ্চিমবাংলার প্রত্যক্ষ করেছে। বাম সরকারের পাশাপাশি তাদের লক্ষ্য একমাত্র ছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি
এবং বাম আমলে যে আর্থিক দাবি, অধিকারগত দাবি আমরা যে অর্জন করেছিলাম, একটা বিপুল সাফল্য এসেছে, এটা অস্বীকার কেউ করতে পারবে না। আমাদের যারা শত্রু মনে করছে, পজিটিভ ক্লাস আউটলুক থেকে আমরা তাদের যারা শত্রু মনে করে, তারাও, আমরা যারা মনে করি শত্রু, তারাও কিন্তু আমাদের শত্রু যারা মনে করে নিজেদের, তারাও কিন্তু অস্বীকার করতে পারবে না, কোনোদিন করতে পারবে না। এবং আমাদের এই বিপুল সাফল্যকে, বিরাট যে সাফল্য, অ্যাচিভমেন্ট, অনেক অ্যাচিভমেন্ট আমি বলবো। 2011 সালের পূর্বে 34 বছরের শাসনে পশ্চিমবাংলায় শ্রমিক, কর্মচারী, সাধারণ মানুষ শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক সাফল্য, তাকে নস্যাৎ করবার জন্যই এই আন্দোলনের ফলে একটা নৈরাজ্য সৃষ্টি করা বাইরে যেমন হচ্ছিল, প্রশাসনের অভ্যন্তরেও চেষ্টা হচ্ছে। এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটির এই দাবিগুলো আদায়ের ক্ষেত্রে তার যে ভূমিকা, যেটা কমরেড বলেছেন পূর্বেই, সেই ভূমিকাও তারা অস্বীকার করতে শুরু করে। একদিকে যখন প্রশাসনের অভ্যন্তরে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, অপরদিকে তৎকালীন যে বিরোধী শক্তি ছিল, রাজনৈতিক শক্তি, সেই বিরোধী রাজনৈতিক শক্তি কর্মচারীদের আকাশ কুসুম স্বপ্ন দেখাতে শুরু করলেন। এবং সব থেকে বড় কথা, সাধারণ মানুষের সবার হাতে কাজ, সবার পেটে ভাত, মা মাটি, মানুষের সরকার, নানান রকম, এবং মিডিয়ার সন্ত্রাস, মারাত্মকভাবে মিডিয়ার সন্ত্রাস যেভাবে অপপ্রচার হয়েছে মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে, আমরা এটা লক্ষ্য করেছি। এবং সব থেকে বড় কথা, যে এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়, যে সোনারপুরে আমাদের সপ্তদশ রাজ্য সম্মেলন হয়েছিল। সেই সপ্তদশ রাজ্য সম্মেলনে আমরা দেখেছিলাম প্রকাশ্য জমায়েতে, বিশাল জমায়েত হয়েছিল, বড় একটা ময়দান ভর্তি হয়ে গেছিল সেই প্রকাশ্য জমায়েত। পরবর্তীতে আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলের নেত্রী হিসাবে ওখানে একটা জমায়েত করেন কর্মচারীদের নিয়ে, এবং সেখানে তিনি আকাশ কুসুম, এখন কর্মচারী সমাজ বুঝতে পারছে যে তিনি বলেছিলেন আপনারা অর্ধেক বেতন পান, আপনাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে, স্ট্যান্ডিং অর্ডার ডিএ হবে, 20% হাউস রেন্ট হবে, পরিবারের একজনের চাকরি হবে, নানান রকম প্রতিশ্রুতি, কাল ভরা মিথ্যা প্রতিশ্রুতি, এগুলো দেওয়া হয়েছিল। এবং এইরকম একটা বিভ্রান্তিকর পরিবেশে যখন মিডিয়ার সন্ত্রাসের মধ্যে দিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে, 2011 সালে রাজ্য সরকারের পরিবর্তন হলো, 34 বছরের শাসনের বামপন্থী সরকারের অবসান ঘটলো, আমরা দেখলাম। কিন্তু রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তার জন্ম লগ্ন থেকে এখানে বুঝে নেওয়ার দরকার, সরকারের চরিত্রকে বিচার না করে, আমরা জানি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে 5 বছর অন্তর নির্বাচন হয়, লোকসভা, বিধানসভায়। সরকার পরিবর্তন হতে পারে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে সমর্থন করবে তিনি আসবেন, কিন্তু কর্মচারী এক থাকবে, কর্মচারী কোনো পরিবর্তন হয়। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি কি ছিল প্রথম থেকে আমাদের দৃষ্টিভঙ্গি এটাই ছিল যে সরকারের কর্মসূচি, এবং সে কি কর্মসূচি নিচ্ছে, জনমুখী কর্মসূচি নিলে তার প্রতি 100% এফোর্ট রাজ্য কোঅর্ডিনেশন কমিটি দেবে। রূপায়ণে তার আন্তরিকতা কতটুকু, কর্মচারী, মধ্যবিত্ত কর্মচারী, মাস্টারমশাই, শিক্ষক মহাশয়, শিক্ষাকর্মী এবং কর্মচারী সমাজ, তাদের স্বার্থ রক্ষায় তার ভূমিকা। আর সব থেকে বড় কথা, শ্রমিক, কৃষক এবং শ্রমজীবী মানুষ রাজ্যের, তাদের স্বার্থে তাদের দৃষ্টিভঙ্গি ইত্যাদির উপর ভিত্তি করেই আমরা আন্দোলন সংগঠিত করি।
সহযোগিতার প্রশ্ন হোক, জনবিরোধী কর্মসূচি নিলে তার বিরুদ্ধে লড়াই করা, প্রয়োজনে রাস্তাতে রক্তক্ষয়ী সংগ্রাম অতীতের পূর্বসূরীরা যা করেছে, এটাই আমাদের সংগঠনের ধারা। কিন্তু আমরা কোনোদিন পতাকার রং দেখিনি। কোন সরকার এলো, কোন রাজনৈতিক দল এলো, এটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু আমরা দেখি যে সেই সরকারটা তার দৃষ্টিভঙ্গিটা শ্রমিক কর্মচারীর স্বার্থে সে কাজ করছে কি, এইটা আমাদের কাছে দৃষ্টিভঙ্গিটা আমরা দেখি। এইভাবেই অতীতের কংগ্রেস সরকার যখন ছিল, বা যুক্তফ্রন্ট সরকার পরে এসছে, তারপরে বামফ্রন্ট সরকার, এবং সরকারের ভূমিকা আমরা এইভাবেই মূল্যায়ন করেছি, যেটা কমরেড বিশ্বজিৎ করেছেন। তাই প্রথম আমাদের মনে পড়ছে আমার, যে আমরা যখন এই সরকারটা এলো আর 11 সালে, আমাদের যখন মুখ্যমন্ত্রী ডেকেছিলেন, আহ্বান করেছিলেন মহাকরণের অভ্যন্তরে সমস্ত সংগঠনকে, আমরাও সেখানে গেছিলাম। আমাদের বক্তব্য ছিল এটাই, আমরা তখন বলেছিলাম, যে সরকার জনমুখী কর্মসূচি নিলে সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে সরকারি কর্মচারী হিসাবে তার প্রশাসনিক দায়িত্ববোধ থেকে, সামাজিক দায়িত্ববোধ থেকে সে সেই কর্মসূচিকে 100% এফোর্ট দিয়ে কার্যকরী করার পদক্ষেপ গ্রহণ করবে। জনবিরোধী কর্মসূচি নিলে তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করবে, এবং কর্মচারীর স্বার্থ, কর্মচারী পরিবারের স্বার্থ, আর্থিক অধিকারগত দাবির প্রশ্নে যদি সরকারের দৃষ্টিভঙ্গি দেখি যে কর্মচারীর বিরুদ্ধে যাচ্ছে, আলাপ আলোচনা হতে পারে, কিন্তু তাতেও যদি না মেটে, তাহলে কিন্তু আমরা রাস্তাতে লড়াইতে যাব। এইটা আমাদের সুস্পষ্ট বক্তব্য ছিল রাইটার্স বিল্ডিং এ প্রথম যে সবাই দেখেছিলেন সরকারের পক্ষ থেকে, তখন আমাদের, এবং এটা আমার মনে আছে, বেশ সবার জানা উচিত, যে আমাদের যখন ডেকেছিল একজন প্রশাসক দিকে দিয়ে ফোন করা হয়েছিল, যারা প্রবীণ নেতৃত্ব আছেন তারা সবাই জানেন। আমরা বলেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমরা ওইভাবে যাই না, প্রশাসন বললে সরকারকে চিঠি দিতে হবে, চিঠি দিলে আমরা যাব। তারপরে সেই চিঠি ইস্যু হয় এবং চিঠি আমাদের দপ্তরে আসে, এবং আমরা তখন সেই সভাতে আমরা যাই। আমি যেটা বলছিলাম যে 2011 সাল বলতে গেলে বিগত 34 বছরের বিকল্প দৃষ্টিভঙ্গি শ্রমজীবী মানুষের স্বার্থে বামপন্থ সরকারের কর্মধারা না বললে অসম্পূর্ণ হয়ে যাবে। 1977 সালে বামপন্থ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যের শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত কর্মচারী সমাজ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছিল। এবং সব থেকে বড় কথা, ট্রেড ইউনিয়ন অধিকার ও ধর্মঘটের অধিকার আমাদের প্রতিষ্ঠিত। এবং সর্বভারতীয় যে সংগঠন আমাদের সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তার স্বীকৃতি প্রথম আমাদের সেই সময়ের আমাদের শহীদ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু, তিনি ওই সল্টলেকে আমাদের যে সর্বভারতীয় সম্মেলন, সেখানে আমাদের সর্বভারতীয় সংগঠনের স্বীকৃতি তিনি প্রদান করেন। এবং ট্রেড ইউনিয়ন অধিকার ও ধর্মঘটের অধিকার প্রতিষ্ঠিত হয়। প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে পঞ্চায়েত অর্থাৎ গ্রামের সরকার প্রতিষ্ঠিত হয়। এছাড়া আপনারা জানেন যে 127টা পৌরসভা, লক্ষ লক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থান হয় এখানে, পরিষেবামূলক কাজে ব্যাপক ব্যয় উদ্যোগী। কৃষিতে উন্নতি হয়েছে, বর্গা প্রথায় আইনানুগ স্বীকৃতি দিয়েছে, 29 লক্ষ পরিবার উপকৃত হয়েছিলেন। ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবেশ
ব্যাপক উন্নতি হয়েছে, ব্যাপক উন্নতি। 70 সালের যারা জানেন আর কি, আমরা তখন ছোট, যে কালাদিন ছিল আর কি শিক্ষার ক্ষেত্রে, গণটোকাটুকি এই সমস্ত গুলো সব উবে চলে যায়। তখন একটা সর্বস্তরে একটা গণতান্ত্রিক পরিবেশ বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, আমরা দেখেছি। সর্বস্তরে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছিল এবং আমাদের প্রশাসনের অভ্যন্তরে বিশেষ করে শিক্ষক মহাশয় এবং আমাদের সরকারি কর্মচারীদের যোগ্য সম্মান বামফ্রন্ট সরকারই দিয়েছিল। অতীতে মাস্টারমশাইরা বেতন পেতেন না নিয়মিত, তাদের নিয়মিত বেতন চালু হয়েছিল এবং প্রশাসনের অভ্যন্তরে যে আমাদের যেভাবে আমাদের উপর আক্রমণ করা হতো, একটা গণতান্ত্রিক পরিবেশ প্রশাসনের অভ্যন্তরেও সেটা তৈরি হয়েছিল, সৃষ্টি করতে পেরেছিল। যা হচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা নজিরবিহীন ঘটনা। কেন্দ্রীয় হারে যে মহার্ঘ ভাতার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার বামফ্রন্ট সরকারই আমাদের আইনি অধিকারের স্বীকৃতি দিয়েছে এবং কোনো কোনো সময় বছরে 2টো করে কিস্তি মহার্ঘ ভাতা, কোনো সময় 3টে কিস্তিও মহার্ঘ ভাতা দিয়েছে। বামফ্রন্ট সরকারের একেবারে শেষ পর্বে বকেয়া ছিল 16% মহার্ঘ ভাতা, তার মধ্যে 10% হচ্ছে ভোট অন অ্যাকাউন্টের বাজেটে বরাদ্দ করে গেছিল বামফ্রন্ট সরকার, অর্থাৎ 6% বকেয়া ছিল। 5টি বেতন কমিশন কার্যকর হয়েছিল, বর্ধিত বেতন পেয়েছিল আমাদের কর্মচারী সমাজ, শিক্ষক মহাশয়রা, শিক্ষাকর্মীরা। আর 3 বছর চাকরি হলেই পার্মানেন্ট, ভাবা যায় না আগের দিন। 3 বছর চাকরি হলেই তার অটোমেটিক পার্মানেন্ট হবে। আগে টেম্পোরারি পোস্টে, পার্মানেন্ট পোস্টে অ্যাপয়েন্টমেন্ট তো আমরা সব জানি। এবং 8-16-25 যা ভারতবর্ষে কোথাও নেই। ওদের যদি প্রমোশন নাও হয়, 8 বছর সার্ভিস হলে তার একটা প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, 8-16-25 কার্যকরী হয়। এবং প্রশাসনের অভ্যন্তরে বিভিন্ন ক্যাডারের সার্বিক সুযোগ সুবিধার পক্ষে একাধিক আদেশনামা প্রকাশ হয়েছিল এই বামফ্রন্টের আমলে। এবং সব থেকে বড় বিষয় যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, নজিরবিহীন ঘটনা, ঐতিহাসিক সিদ্ধান্ত একটা, আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছিলাম, এটা অস্বীকার করতে পারবে না কে। কিন্তু 2011 সালে বর্তমান সরকারের সময় রাজ্যের গণতন্ত্র আক্রান্ত ও বিপন্ন। আসার পরে কি হলো? ট্রেড ইউনিয়ন সেন্টার দখল হলো, দৈহিক আক্রমণ, পরিবারের উপর হুমকি, তারপরে কর্মচারীর কাছ থেকে তোলা আদায়, সারা রাজ্য জুড়ে সন্ত্রাস ও হুমকির রাজত্ব সেই সময় শুরু হলো, এখনো চলছে। ট্রেড ইউনিয়ন ও ধর্মঘটের অধিকার আজকে আক্রান্ত। শুনেছেন আপনারা যে আগে ধর্মঘট করতাম, অধিকার ছিল, ট্রেড ইউনিয়ন করার অধিকার ছিল, এখন ধর্মঘট করলে ডায়াসনাল বেতন কেটে নিচ্ছে। তার 34 বছরে যে গণতান্ত্রিক অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, তা আজ হচ্ছে আক্রান্ত, দারুণভাবে আক্রান্ত। এবং এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষ, পশ্চিমবাংলা শ্রমজীবী মানুষ, তাদের স্বার্থে এবং কর্মচারী সমাজ যেভাবে তাদের বঞ্চনা, আর্থিক অধিকারগত বঞ্চনা এবং তাদের স্বার্থ রক্ষার্থে লড়াই সংগ্রাম আমরা ধারাবাহিকভাবে করে চলেছি।
রাজ্যে এই পরিস্থিতিতে এখন যে কন্ডিশন, তাতে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের সর্বোপরি এক ধ্বংসাত্মক চেহারা নিয়েছে। মানুষের দুর্দশা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং পঞ্চায়েত থেকে প্রশাসনের, পৌরসভা প্রশাসনের সর্বস্তরে ব্যাপক দুর্নীতি চলছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যখন লড়াই আন্দোলন করছি, 2011 সালে আমরা প্রথমে বলেছিলাম ওয়েট অ্যান্ড সির কথা, যে দেখি গভর্নমেন্ট কি করে। একের পর এক আক্রান্ত হচ্ছে, আমাদের সন্ত্রাস হচ্ছে, কেউ কিছু করতে পারছে না। স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলে, আমার মনে আছে 11-12 সালে, বলতে কোনো দ্বিধা নেই, প্রশাসন থেকে হাত তুলে দেওয়া হবে, কিছু করার নেই। এই জিনিস কোনোদিন ছিল না। বামফ্রন্ট সরকারের আগের আমলে তো আমরা দেখেছি, যেটা বলছিলেন যে 70 দশকে, 60-এর দশকে যে আক্রমণ, কিন্তু 77 সালে আসার পরে তাদের উপর আক্রমণ পাল্টা, কিন্তু কোনোদিন ভাবেনি তারা, কোনোদিন ভাবে আমরা দেখিও নি তা। একটা সুষ্ঠু পরিবেশ সর্বক্ষেত্রে গড়ে উঠেছে। কিন্তু এখন যে কন্ডিশনের মধ্যে আমরা আছি, একের পর এক আন্দোলন আমরা করেছি, এটা ঠিক। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, মুখ্য সচিবকে চিঠি দিয়েছি, অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছি, অর্থ সচিবকে দিয়েছি। আমরা যে আক্রান্ত হচ্ছি, স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছি, মুখ্য সচিবকে চিঠি দিয়েছি। কিছু কিছু সময় বাধ্য হয়ে যখন আন্দোলনটা একটা জায়গায় পৌঁছাচ্ছে, প্রত্যক্ষ সংগ্রামে যেতে বাধ্য করছে সরকার। সেই নবান্ন অভিযানের দিন আমাদের প্রথম সরকার আমাদের সাথে আলোচনায় বসতে বাধ্য হয়েছিলেন। সরকারকে আমরা বাধ্য করতে পেরেছিলাম, সরকার বাধ্য হয়েছিল আমাদের আন্দোলনের চাপে আমাদের সাথে সাক্ষাৎ করতে। এবং তারপরে আপনারা জানেন যে আমরা যৌথভাবে আন্দোলন করেছি অনেক, শিক্ষক, শিক্ষাকর্মী সহ পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই আমরা ছিলাম। সবসময় যে ঐক্যবদ্ধ লড়াই করা যাবে তা নয়, মতাদর্শের ফারাক আছে আমাদের মধ্যে, কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলন, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকেই আমরাই উদ্যোগ নিয়ে, বৃহৎ সংগঠন আমাদের, আমরা চেষ্টা করেছি সবসময় ঐক্যবদ্ধ সংগ্রামে যাওয়ার ক্ষেত্রেও আমাদের দায়িত্ব বর্ধিত, এই কনসেপশন থেকেই আমরা গেছি। কিন্তু সেখানে দেখেছি যে প্রেস কনফারেন্স হচ্ছে, কনভেনশন হচ্ছে, কিন্তু যখন সরকার শুনছে না, আন্দোলন হচ্ছে, সরকার বসছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, বাধ্য হয়ে বসছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা যখন বৃহত্তর সংগ্রামে যাওয়ার দরকার সাপেক্ষে জায়গা যখন না থাকে, তখন কি করে শ্রমিকরা বাধ্য হয়ে ধর্মঘটে। আমরাও ধর্মঘটে গেছি 12 সালে। তারপরে আবার পরপর যা ধর্মঘট হয়েছে, লাস্ট 2 দিনের ধর্মঘট হয়েছে 2 বছরে, এই 20 সালে হয়েছে, 19 সালে হয়েছে, সেই ধর্মঘট 2 দিনের আমরা করেছি। এবং এইবার লাস্ট ধর্মঘটে আমাদের ধর্মঘটে বৃদ্ধি পেয়েছে, ধর্মঘটে বৃদ্ধি পেয়েছে। এবং নবান্নতে যে আমরা স্ট্রাগলে গেছিলাম, আমাদের দাবি কি ছিল? আমাদের দাবি, আমাদের আনরিভাইজ স্কেলে যে মহার্ঘ ভাতা তখন বাকি ছিল 56%, আমাদের দাবি ছিল হচ্ছে 2 লক্ষাধিক যে পদ শূন্য সরকারি কর্মচারীদের, মাস্টারমশাই, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত ধরলে, কর্পোরেশন ধরলে প্রায় 3.5 লাখ কর্মচারী পদ খালি আছে পশ্চিমবাংলায়। আর আমাদের সরকারি কর্মচারী, অফিসার সহ প্রায় 2 লক্ষাধিক পদ ভ্যাকান্সি আছে। সেগুলো যদি ফিল আপ করা যায়, এমনি শিল্প টিল্প কিছু হচ্ছে না, তাতে হচ্ছে কিছু মানুষের, কিছু যুবক যুবতীদের কিছু চাকরি হতে পারে, যুব সমাজের কিছু চাকরি হতে পারে, যারা ফ্লাস্ট্রেশনে ভুগছে। আমরা এই দাবি নিয়েছিলাম। এবং চুক্তি প্রথায় যে ব্যাপক কর্মচারীর যেভাবে তাদের করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, 7,000, 10,000, 12,000 বেতন দিয়ে, তাদের নিয়মিত কর্মচারী মতো বেতন দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, এই দাবি ছিল আমাদের। এবং ট্রেড ইউনিয়ন অধিকার, ধর্মঘটের অধিকার দিতে হবে,
আমার মনে পড়ছে এখন বামফ্রন্টের আমলে মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী মহাকরণী, তাদের যে সংগঠন ছিল সেই সংগঠন হয়ে বক্তব্য রাখতে গেছিলেন, অনেকেই গেছিলেন, একাধিক মন্ত্রিসভার সদস্য। আমরা তো কোনোদিন দেখিনি যে কাউকে বদলি হতে হচ্ছে, কাউকে অ্যারেস্ট হতে হচ্ছে, কারুর নামে এফআইআর হয়েছে। 3 বার নবান্ন অভিযান হয়েছে, 3 বার বিকাশ ভবন অভিযান হয়েছে, এফআইআর হয়েছে আমাদের নামে, কর্মীদের নামেও এফআইআর হয়েছে, আমাদেরকে বদলি করেছে, গ্রেপ্তার করেছে। কিন্তু সেই সময় তো কাউকে বামফ্রন্টের আমলে ক্যান্টিন হলে যে মিটিং হতো, মিটিং করেছিলেন আর কি, তারা অনেকে এসেছিলেন, তাদের তো কাউ বদলি হয়নি। এটা দৃষ্টিভঙ্গির তফাৎ। এইটা মানুষ বুঝছে, কর্মচারী সমাজও বুঝছে, এটা ঠিক। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আমরা আজও এই বিশেষ দিনে, আজকে সারা পশ্চিমবাংলা জুড়েই টিফিনের সময় বিক্ষোভ হয়েছে। আমাদের 5টা দাবি ছিল। একটা হচ্ছে শূন্যপদ পূরণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের, চুক্তিপোতায় কর্মচারীদের নিয়মিতকরণ দাবি কি ছিল, আর দাবি ছিল হচ্ছে যে বাধ্যতামূলক যে অবসর, এই ভেরি রিসেন্ট যে সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, পার্লামেন্টের একজন মহিলা কর্মচারী তাকে করা হয়েছে, বাধ্য করা হয়েছে, যখন তখন বাধ্য করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে, এই যে নীতি, তার বিরুদ্ধে। এবং অন্যান্য কিছু দাবি যেগুলো স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে, সবটা নিয়েই আমরা আজ বিক্ষোভ করেছি। সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনেই আমরা এই কর্মসূচি পালন করেছি। কিন্তু এটা ঠিক যে আমরা যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন হলো, কোভিড-19 সারা বিশ্বে মারাত্মক অবস্থা, মানুষ আক্রান্ত, বিশ্বের মানব সমাজ আক্রান্ত, এবং দেশের ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও মারাত্মক চেহারা নিয়েছে। এবং প্রথমে মার্চের 20 তারিখে প্রথম মুখ্যমন্ত্রীকে আমাদের চিঠি দিই। আমাদের অতীত একটা ঐতিহ্য আছে, প্রশাসনিক সামাজিক দায়বদ্ধতা, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি প্রথম থেকেই, জন্মলগ্ন থেকেই তার দায়িত্ব পালন সে করেছে। যে বন্যা হোক, খরা হোক, বিভিন্ন সময় বিদেশে হোক, দেশে হোক, দুর্গত মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। এবং মার্চের 20 তারিখে আমরা চিঠিটা দিই, আমার মনে পড়ছে, আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিই যে আমরা প্রশাসনিক সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সহযোগিতা করব। এবং এখানে যেভাবে আক্রান্ত হচ্ছে, আমি সবটা বলছি না, সবটা বলা যাবে না এখানে, সর্বভারতীয় ক্ষেত্রে সময় স্বল্প আছে। কিন্তু আমরা বলেছিলাম যে কর্মচারীর কাছে আহ্বান করেছিলাম, পেনশনারদের কাছে আহ্বান করেছিলাম যে মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং ব্যাপক মানুষ, কর্মচারী সমাজ আমাদের অংশগ্রহণ করেছেন, এবং তার মধ্যে দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে। এবং মানুষের খাদ্যদ্রব্য সহ 18,000 পরিবারকে আমরা কাইন্ডসে দিয়েছি, এবং 12,000 মানুষকে আমরা কিচেন, কমিউনিটি কিচেন করে তাদেরকে খাইয়েছি। এবং সব থেকে বড় কথা, আমফানের ঝড়ে যারা আক্রান্ত হয়েছে তাদের পাশেও গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। ব্যাপক যে পাহাড় প্রমাণ যাত্রী বঞ্চনা, তা সত্ত্বেও কর্মচারী সমাজ এবং পেনশনাররা যেভাবে রাজ্যের কোঅর্ডিনেশন কমিটির ঐতিহ্যকে ধারণ করেই মানুষের পাশে দাঁড়িয়েছে, সত্যি অভিনন্দনযোগ্য। আমরা পে কমিশন, ও বলেছে কিছুটা, পে কমিশন কিরকম ভাবে হলো, পে কমিশনের রিপোর্ট মহাকরণে ফাইনাল দপ্তর থেকে দেওয়া হতো প্রথমে সমস্ত সংগঠনকে, তারা আলোচনা করতো, আমরা গিয়ে আলোচনা করতাম, তারপরে একটা কিছু হতো, একটা পরিবেশ ছিল। মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী ঘোষণা করতেন, মাননীয় শিক্ষক মহাশয়গণ, সহকর্মী কর্মচারী বন্ধুগণ, সে মহার্ঘ ভাতা ঘোষণা হোক বা
পে কমিশন ঘোষণা হোক, তাদের বক্তব্য এটাই ছিল যে আমরা আমাদের সাধ্য মতো দিলাম, এতে আপনাদের সমস্যার সমাধান হবে না জানি। এই ধরনের অ্যাটিচিউড ছিল। আর এখনকার অ্যাটিচিউড আমরা লক্ষ্য করছি। পে কমিশন কি হলো? আমাদের কোনো বই আমরা দেখতে পেলাম না। সার্ভিস কন্ডাক্ট রুলের কথা বলছিল, রূপা রুল যখন বেরোয় তখন হচ্ছে তার মধ্যে গভর্নমেন্ট সার্ভেন্টস লিখে দিয়েছিল, আমরা প্রতিবাদ জানিয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলাম, তারপরে সেইটা গভর্নমেন্ট এমপ্লয়ি করা হয়। এবং সব থেকে বড় কথা, ভেরিয়ার ছাড়া মহার্ঘ ভাতাহীন বিহীন আমাদের পে কমিশন চালু হয়েছে। এবং 21% মহার্ঘ ভাতা আমাদের বকেয়া রয়েছে। কিন্তু এইটা এখন হয়তো বলার ক্ষেত্রে কিছু সমস্যা, কিন্তু এটা তো ঠিকই যে অর্থনৈতিক কিছু দাবি আদায় করার বিষয় নয়, সামাজিক সম্মানের ব্যাপার, অধিকারের প্রশ্ন। সারা ভারতবর্ষের সমস্ত কর্মচারী সমাজ যেটা এনজয় করতে পারবে বেনিফিট, আমরা পারবো না কেন? এবং কেন্দ্রীয় হারে ডিএ কে অস্বীকার করছে, সব থেকে বিপদের দিক, যার জন্য আমরা আজকের এই দাবির মধ্যেও রেখেছিলাম, আমরা বিক্ষোভ দেখিয়েছি। কিন্তু আমরা যেটা শেষে বলবো, আমাদের যে আগামী দিনে করণীয়, যেই যে করোনা মহামারী, অতিমারীর যে বিপদ, সেই বিপদ থেকে রক্ষা করতে আমাদের দায়িত্ব অনেক বর্ধিত। প্রশাসনিক ও ব্যবসায়িক সামাজিক দায়িত্ব আমাদের পালন করতে হবে। সেই কাজে আমরা রত থাকবো আগামী দিনে। সংগঠনের সমস্ত কর্মী সংগঠন, ইতিমধ্যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, 70 জন কর্মীরা গিয়ে ব্লাড দিয়ে এসছে, বিভিন্ন সিএমএইচ অফিসে ব্লাড ব্যাংকে গিয়ে দিয়ে এসছে। এবং আগামী দিনে এই কাজেই আমরা রত থাকবো। এবং সব থেকে যেটা বড় বিষয়, যে সামাজিক দায়িত্ব পালনে, প্রশাসনিক দায়িত্ব পালনে যেমন আমরা রত থাকবো, তেমনি ভাবেই যে শ্রমজীবী মানুষ যেভাবে তাদের যে ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, কাজ নেই, খাবার জোগাড় করতে পারছে না, তাদের স্বার্থ রক্ষা করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে বাধ্য করাতে, এবং সর্বোপরি আমাদের কর্মচারীর স্বার্থে, তার পরিবারের স্বার্থে আমাদের লড়াই আন্দোলন আগামী দিনে জারি থাকবে। এবং সর্বত্র প্রস্তুতি আমাদের গড়ে তুলতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারকে বাধ্য করতে, শ্রমজীবী মানুষকে রক্ষা করতে, সাধারণ গরিব মানুষ তাদের বেঁচে থাকার অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। কারণ আমরা জানি যে একা একা বাঁচা যাবে না, সমস্ত মানুষের সাথে তাদের দাবিকে সম্পৃক্ত করেই রাজ্য কোঅর্ডিনেশন কমিটি অতীতে সমস্ত দাবিকে অর্জন করেছে, এবং যে দাবি আদায়যোগ্য সেই দাবিকেই সে তালিকাভুক্ত করেছে। সুতরাং এই দাবি আদায়ে আমরা সব অংশের কর্মচারীকে নিয়ে, সে শিক্ষক মহাশয় সহ, শিক্ষাকর্মী সহ, পঞ্চায়েত পৌরসভা সহ সমস্ত অংশের কর্মচারীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে আন্দোলনের জন্য প্রস্তুতি আমাদের রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় সাধারণ সম্পাদক কমরেড বিজয় শঙ্কর সিংহকে। আমরা এতক্ষণ তার কাছে শুনলাম 2011 পরবর্তী পশ্চিম বাংলার পরিস্থিতি, বিভিন্ন ধরনের প্রতিকূলতা, প্রশাসনের অভ্যন্তরে, প্রশাসনের বাইরে, এবং সেই প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে কিভাবে কর্মচারী আন্দোলনকে অগ্রসর হতে হয়েছে, প্রতিবন্ধকতাকে অতিক্রম করার জন্য কিভাবে লড়াইয়ের পরিকল্পনা গ্রহণ করতে হয়েছে, সবটাই আমরা কমরেড বিজয় শঙ্কর সিংহের মুখে শুনলাম। এবং তার আগের পর্বটি আমরা শুনেছি আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক কমরেড বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর কাছে। এই আলোচনা দুজন আলোচক যখন করছিলেন, তখন আমাদের সাথে এই মুহূর্তে এই লাইভ পেজে যারা রয়েছেন, যারা এই অনুষ্ঠানটি প্রত্যক্ষ করছেন, তাদের কাছ থেকে বেশ কিছু কমেন্টস বা মন্তব্য আমরা পেয়েছি,
বেশ কিছু সুপারিশও এসছে, সাজেশন এসেছে এবং কয়েকটি প্রশ্ন আকারে এসেছে। আমি চাইবো যে আমাদের আলোচক যারা আছেন, অল্প সময় আমাদের হাতে রয়েছে, আর তার মধ্যেই একটু দু একটি প্রশ্ন যা এসেছে আমাদের ভিউয়ার যারা এই অনুষ্ঠানটি প্রত্যক্ষ করছেন তাদের কাছ থেকে যে প্রশ্ন দু একটি এসেছে সেই প্রশ্নগুলি আমি আমাদের বক্তাদের কাছে রাখবো। তাদের অনুরোধ করব এই বিষয়ে তাদের আলোকপাত করার জন্য। তার আগে দু একটি গুরুত্বপূর্ণ সুপারিশ এসেছে, আমি উল্লেখ করি যেগুলো অত্যন্ত উল্লেখযোগ্য। একজন বলেছেন যে বামফ্রন্ট সরকারের আমলে কর্মচারী স্বার্থবাহী যে সমস্ত আদেশনামা প্রকাশিত হয়েছে এবং আমরা জানি সেই আদেশনামাগুলোকে যদি একত্রে বাঁধানো হয় তাহলে একটা বিশালাকৃতি বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়ার আকার গ্রহণ করবে। এতগুলি আদেশনামা বামফ্রন্ট সরকারের সময় প্রকাশিত হয়েছিল। এগুলোকে মুদ্রণের উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। তারা বলছে প্রয়োজন অনুযায়ী এগুলো পুনর্মুদ্রণ করা প্রয়োজন, এই একটি সাজেশন এসেছে, আমি নেতৃত্বের কাছে রাখলাম। একজন বলেছেন যে বামফ্রন্ট সরকারের সময় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তারা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা জানি বামফ্রন্ট সরকারের আগে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল না তখন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের রাজ্য প্রশাসনের অভ্যন্তরে দু পায়ের উপর দাঁড়িয়ে সারাদিন অফিসের কাজ করতে হতো, বসার মতো টুলও তাদের ছিল না, তাদের কোনো ধরনের ন্যূনতম অধিকার ছিল না। চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করিয়েছেন বামফ্রন্ট সরকার। এটা আমাদের একজন ভিউয়ার এটা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, তাকে ধন্যবাদ। প্রসঙ্গ এসছে 8ই মার্চ 1946 সালে দমকলের কর্মচারীরা যে ধর্মঘট করেছিলেন সেই প্রসঙ্গ, এবং 1974 সালের 9ই এপ্রিল রাজ্য সরকারি কর্মচারীদের সর্বভারতীয় সাধারণ ধর্মঘট, এই প্রসঙ্গটি উল্লিখিত হলে ভালো হতো বলেছেন, আমরা সেটাকে গ্রহণ করছি। আমরা বলবো যে আমি একটা প্রশ্ন আকারে এসেছে যে বিজয় শঙ্কর সিংহ আমাদের সাধারণ সম্পাদক তার বক্তব্যে শেষ অংশে বলেছেন যে 56 সালে আজ রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যখন তার পথ চলা শুরু করে যে 3টে দাবিকে নিয়ে ওয়েলিংটন স্কোয়ারে জমায়েত হয়েছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। আজও আমাদের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। এই প্যান্ডেমিক পরিস্থিতি তৈরি হবার আগে এই দাবিকে কেন্দ্র করে আমরা ধারাবাহিক আন্দোলন করেছি, আজকের কর্মসূচিতে এই দাবিটি আমাদের ছিল। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে 5-এর দশক বা 6-এর দশকে আন্দোলন যে দুর্বার চেহারা গ্রহণ করত, যে স্বতঃস্ফূর্ততা দেখা যেত, আজকের আন্দোলনে সেই দুর্বার চেহারা বা সেই স্বতঃস্ফূর্ততার কিছুটা অভাব বোধ হয়। কেন এই প্রশ্নটা এসেছে, আমি আশা করব নেতৃত্ব এই সম্পর্কে কিছুটা আলোকপাত করবেন। এটা হচ্ছে যে আমাদের এটা ঠিকই যে 60-এর দশক 70-এর দশকে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় যারা ছিলেন নেতৃত্বে বা কর্মচারী তারা কিন্তু 77 সালের পরে 34 বছর দেখেছে যে গণতন্ত্র বিরাজ করছে এবং তার বিপরীত স্বৈরতন্ত্র, যেটা বিশ্বজিৎ প্রথমেই বলেছেন আমার সহকর্মী। তারা কিন্তু অভ্যস্ত নয়, তারা এই পরিস্থিতিকে ফেস করবার মতো জায়গায় নেই এবং এত স্বৈরাচারী তুগলকি একটা গভর্নমেন্ট যে আইন মানে না, কানুন মানে না, সংবিধান মানে না, সেই রকম জায়গায় দাঁড়িয়ে প্লাস হচ্ছে নিউলিবারাল পলিসির যে বিশ্বায়ন, বেসরকারীকরণ, উদারীকরণের তার যে পরিবেশ তৈরি করা, যে নিজের আত্মকেন্দ্রিক কথায় ঢুকিয়ে দাও মধ্যবিত্ত কর্মচারীদের, মানুষকে, সাধারণ মানুষকে, সে নিজেরটা নিয়েই ভাববে, এই ধরনের একটা প্রচার এই পলিসির মধ্যে, নীতির মধ্যে সেটাও রয়েছে। এবং সব থেকে বড় কথা যে 60-এর দশকে 70-এর দশকে যে আন্দোলন হয়েছিল তখন দুনিয়া জুড়ে ভারসাম্য, আমাদের যে পরিস্থিতি ছিল সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন দুনিয়া জুড়ে ভারসাম্য হচ্ছে, আমাদের সমাজতান্ত্রিক দেশগুলি ছিল পূর্ব ইউরোপের দেশগুলোতে, সেটাও ভেঙে যায়। সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়নে এখন নেই। সবটা যদি ধরেন ভারসাম্যর পরিবর্তন সব দিক থেকেই, এবং আমাদের দেশের ক্ষেত্রেও যেভাবে আক্রমণ করা হচ্ছে দেশের সরকার শাসক শ্রেণী, সব থেকে বড় বিপদ এখন সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, যেটা আমরা বলিনি, বক্তব্যে আসেনি, আসা উচিত ছিল,
সাম্প্রদায়িক বিভাজনের, যে মৌমাত্রিক বিভাজনের রাজনীতি, তার বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। কারণ সুপ্ত প্রচার, সুপ্ত সাম্প্রদায়িকতার আমাদের মধ্যবিত্ত কর্মচারী সমাজের মধ্যে যে নেই, এ কথা বলা যাবে না। সুতরাং সেইটা হচ্ছে বিষয়, যে 60-70 দশকের যে আন্দোলন, সেই জায়গায় যেটা আমরা নিয়ে যেতে পারছি না। 34 বছরের যে শাসন, যে গণতান্ত্রিক পরিবেশ প্রশাসনের অভ্যন্তরে দেখতে অভ্যস্ত, আর বর্তমান কর্মচারীরা, আমি প্রথমেই বলেছিলাম আপনাদের যে তারা কিন্তু 34 বছরের আগের কেউ নেই, সবই কিন্তু 34 বছরের পরে এসেছে চাকরিতে, 34 বছরের মধ্যে এসেছে। 1977 সালের আগে চাকরিতে জয়েন করেছে এমন কেউ নেই। সুতরাং প্রতিবন্ধকতা আছে ঠিকই, কিন্তু তৎসত্ত্বেও অ্যাভয়েড করার কোনো জায়গা নেই। যে প্রচারের মাধ্যমটা যেভাবে বিভ্রান্ত করছে, মিডিয়ার যে সন্ত্রাস চলছে সব দিক থেকে, তার বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে দাঁড়াতে হবে, এনেই হবে। নাহলে হচ্ছে সে দেশের শ্রমজীবী মানুষের স্বার্থ হোক, মধ্যবিত্ত কর্মচারী সমাজের স্বার্থ হোক, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ হোক, আমরা তাকে রক্ষিত করতে পারবে না। দেশকে বাঁচানোর স্বার্থেই আমাদের আগামী দিনে আরো কর্মচারীর মধ্যে প্রচারে আমাদের যেতে হবে। আমরা পাচ্ছি না, যদি সেটা কেউ মনে করে থাকে মেনে নিচ্ছি, কিন্তু পরিস্থিতি, পরিবেশ সবটা বুঝতে হবে। 77 সালের আগের পরিবেশ, 77 সালের পরের পরিবেশ, সবটাই হচ্ছে আমাদের বিবেচনার মধ্যে দিয়ে রেখেই আমাদের এগোতে হবে। এইটুকু বক্তব্য। আচ্ছা, দ্বিতীয় প্রসঙ্গটি আমি রাখবো নেতৃবৃন্দের কাছে। সেটা হচ্ছে যে কর্মচারী আন্দোলনের ইতিহাসে আমরা দেখেছি 1971 সালে আমাদের নেতৃবৃন্দকে যখন বরখাস্ত করা হয়েছিল, 13 জন নেতৃবৃন্দকে সংবিধানের 311 দিয়ে ক ধারায়, তখন বাংলার কৃষকরা গ্রাম বাংলার মাঠের আল ধরে মিছিল করেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের নেতৃবৃন্দকে পুনর্বহাল করতে হবে। অর্থাৎ অন্যান্য অংশে মানুষের আন্দোলনের সাথে রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনের যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আজকেও সেইভাবে অন্যান্য অংশের মানুষের যে আন্দোলন, পশ্চিম বাংলার বুকে শ্রমিক আন্দোলন, ছাত্র যুবদের আন্দোলন, মহিলাদের আন্দোলন, এই আন্দোলনগুলোর সাথে একটা যোগসূত্র স্থাপন করে যৌথ আন্দোলন গড়ে তোলার কোনো প্রক্রিয়া গ্রহণ করা যায় কিনা, এটা আমি অনুরোধ করবো কমরেড বিশ্বজিৎ যদি এ ব্যাপারে একটু আলোকপাত করেন। দেখুন, এটা ঠিকই যে যৌথ আন্দোলন যে নিরিখে দাঁড়িয়ে আজকের এই আলোচনা, কারণ 56 সালে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ভেবেছিল যে যৌথ আন্দোলন বিনা কর্মচারী সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখা সম্ভব নয়। আজকেও সেই যৌথ আন্দোলনের বাস্তবতা যথার্থভাবে প্রশ্নটা এসেছে। এখন অতীতেও আমরা যৌথ আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা মধ্যে রপ্ত ছিলাম, কিছুটা অগ্রসর হওয়া সম্ভব হয়নি তাও নয়, অগ্রসর হয়েছিল। যদি আমরা দেখি সম্প্রতি, অতি সম্প্রতি বেতন কমিশন কার্যকরী করার দাবি নিয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি নেতৃত্বেই যদি বলেন, টিচার্স বলুন, মিউনিসিপাল কর্মচারী বলুন, পঞ্চায়েত পৌরসভা বলুন, সমস্ত কর্মচারীদের নিয়ে 5 দিন ব্যাপী গণ অবস্থানের কর্মসূচি আমরা করেছি যৌথ মেমোরেন্ডামের মধ্যে দিয়ে। নিশ্চয়ই সমিতিগত তার নিজস্ব দাবি দেওয়া আলাদা থাকতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট দাবির উপর দাঁড়িয়ে, কমন ইস্যুর উপর দাঁড়িয়ে থেকে যৌথ আন্দোলন অবশ্যই আগামী দিনেও এগিয়ে নিয়ে যাওয়া বা বৃদ্ধি করা প্রয়োজন। এই সময় একটা প্যান্ডামিক সিচুয়েশন না হলে নতুন ভাবে একটা বাস্তবতা তৈরি হচ্ছিল যৌথ আন্দোলনে যাওয়ার, সে আমাদের সর্বভারতীয় আহ্বানকে সামনে রেখেই। এবং আজকের যেখানে দাঁড়িয়ে যেটা বলছিলাম যে 77 সালে যে মূল প্রশ্ন এসেছিল যে স্বৈরতন্ত্র না গণতন্ত্র, কোনটা প্রায়োরিটি পাবে, আজকে 2020 সাল 21 সালে এসে দাঁড়িয়ে নতুন ভাবে এই প্রশ্নটা আমাদের সামনে আসছে যে দক্ষিণপন্থী শক্তি প্রায়োরিটি পাবে না শ্রমজীবী মানুষের আদর্শ বহনকারী বামপন্থী শক্তি, গণতান্ত্রিক শক্তি প্রায়োরিটি পাবে। সেই জায়গায় যদি যেতে হয়, চূড়ান্ত দক্ষিণপন্থী শক্তিকে যদি পরাস্ত করতে হয়, এবং এই শক্তিকে পরাস্ত করা মানে প্রচার মাধ্যমের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই আন্দোলন করা, বাজারি প্রচার মাধ্যম, তার বিরুদ্ধে করতে গেলে যৌথ আন্দোলনে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নেই, যৌথ আন্দোলনেই যেতে হবে। কিন্তু যৌথ আন্দোলন মানে রাস্তায় নেমে আন্দোলন, কোনো শর্টকাট ওয়ে নয়। যৌথভাবেই নির্দিষ্ট এজেন্ডার মধ্যে দিয়ে আগামী দিনে উদ্যোগটা নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে জারি থাকবে, সেই প্রতিশ্রুতি আজকে সবাই আমরা দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ বিশ্বজিৎকে। আমাদের সময় প্রায় হয়ে এসেছে। শেষ একটা প্রশ্ন করে আমরা আজকের আলোচনা সভা শেষ করতে পারি। সেটা হচ্ছে যে
একটা প্রচার হয়, বিশেষ করে নয়া উদারবাদী অর্থনীতি, এটা দর্শন যে স্থায়ী কর্মচারী শ্রমিক কর্মচারী পরিবর্তে চুক্তি প্রথায় শ্রমিক কর্মচারীকে নিয়োগ করা। এবং আমরা দেখেছি যে মূলধারার সংবাদ মাধ্যমগুলি, সে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, এমন একটা কথা প্রচার করা হয় যে যে সমস্ত সংস্থায় স্থায়ী কর্মচারী রয়েছেন সেখানে কর্মসংস্কৃতি অবস্থা ভালো নয়, আর যেখানে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করে কাজ করানো হয় সেটা উৎপাদনধর্মী কাজ হতে পারে, পরিষেবা প্রদানের কাজ হতে পারে, সেখানে কাজের মান অত্যন্ত ভালো হয়। অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীরা যেহেতু তাদের চাকরির নিশ্চয়তা নেই, তাই তারা কাজটা সিরিয়াসলি করেন, কিন্তু স্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে কর্মসংস্কৃতি নষ্ট হয়, এইরকম একটা প্রচার আছে। এই সম্পর্কে আমি চাইবো রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উপস্থিত দুজন নেতৃবৃন্দের যে কেউ একজন এই বিষয়টা আলোকপাত করুন যে এই যে চুক্তি প্রথা সম্পর্কে সংগঠনের দৃষ্টিভঙ্গি কি। আচ্ছা আচ্ছা, প্রথম কথা বলি, নিশ্চয়ই যে একটা প্রশ্নটা আসছে, মানে আজকে পশ্চিমবঙ্গের শাসক দল, ভারতবর্ষের শাসক দল সুকৌশলে এটা ভাবনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এবার আমি পাল্টা প্রশ্ন করতে চাই যে 34 বছর তো বামফ্রন্ট সরকার ছিল পশ্চিমবঙ্গে, কেন্দ্রে যেই থাকুক শাসক থাকুক, স্বাধীনতার পরবর্তীতে স্বাধীন সরকার ছিল। তা ভারতবর্ষে যে মিশ্র অর্থনীতির মধ্যে দিয়ে যে বিপুল কারখানা তৈরি হয়েছিল, কর্মসংস্থান জেনারেট হয়েছিল, রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল ব্যাংকের মধ্যে দিয়ে, তার যে কর্মকাণ্ড অগ্রগতি ঘটেছিল সেটা তো স্থায়ী কর্মচারীর মাধ্যমেই। সেটা কি চুক্তির কর্মচারীর মাধ্যমে? রাজ্য সরকারের যে অগ্রগতি ঘটেছিল এই অর্থনৈতিক ব্যারিয়ারের মধ্যেও সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া, রেশনিং এর মধ্যে দিয়ে বলুন, সুস্থ নিয়োগ বলুন, অতীতে ছিল না, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল না, পিএসসি ছিল না, তার মধ্যে তো রিক্রুটমেন্ট পরিচ্ছন্নভাবে হয়েছিল। সেটা পরিচালনা কি করেছিল? রাজ্য সরকারি কর্মচারীরাই। আজকে রাজ্যে সরকার পরিবর্তনের পরে রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যের 90% কাজ সম্পন্ন হয়ে গেছে। তারা যে এজেন্ট মানে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে, করলো কারা? যদি সত্যি হয়ে থাকে তাহলে তো রাজ্য সরকারি কর্মচারীরাই করেছেন। আজকে বলা হচ্ছে যে না, চুক্তি কর্মচারীরা দারুণভাবে কাজ করছে, স্থায়ী কর্মচারী হলেই সে কাজ থেকে ব্যাঘাত করে। আসলে এটা শোষণকে, যে শোষণের যে প্রক্রিয়া সারা ভারতবর্ষে, সারা বিশ্ব উদার অর্থনীতির প্রভাব হিসেবে পড়ছে, শোষণকে আড়াল করার জন্যই এই বক্তব্য সামনে তুলে ধরা হচ্ছে। আজকে দেখবেন প্যান্ডামিক সিচুয়েশনে দাঁড়িয়ে যে চুক্তির কর্মচারী বলুন, পর্যায় শ্রমিক বলুন, কন্ট্রাকচুয়াল লেবার বলুন, তাদের যে 8 ঘন্টা যে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষ 8 ঘন্টা কাজের অধিকার অর্জন করেছিলেন, সেটাকে আজকে 12 ঘন্টায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকে চুক্তির কর্মচারী পশ্চিমবঙ্গের প্রশাসনের অভ্যন্তরে আমরা দেখছি যে তাদের সময় নির্ধারণ নেই, 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করানো হচ্ছে, ফোর্সিবলি করানো হচ্ছে। আমরা সেই কর্মচারীর পাশে থেকে আমরা তাদের দাবি নিয়ে লড়াই করছি। চুক্তির কর্মচারী এবং স্থায়ী কর্মচারীর মধ্যে সুকৌশলে একটা বিভেদ তৈরি করে দেওয়ার, সমাজের বিভেদের বীজ তৈরি করার প্রক্রিয়া আজকে ঘোষণা হিসেবেই আজকে এটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। আসলে খুব সুকৌশলে তাদের শোষণটাকে এক্সপ্লয়েট করার জন্য, তাদেরকে এক্সপ্লয়েট করার জন্য এই প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আমাদের যে নির্দিষ্ট সময় তা প্রায় শেষের দিকে। আমাদের সাথে যারা ছিলেন এই লাইভ অনুষ্ঠান, যারা প্রত্যক্ষ করেছেন, বিভিন্ন ধরনের মন্তব্য এবং সুপারিশ পাঠিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন, তাদেরকে ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আমাদের দুজন শীর্ষস্থানীয় নেতৃত্বকে, যারা মূল্যবান আলোচনা আমাদের সামনে রেখেছেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং অবশেষে ধন্যবাদ জানাই অবশ্যই চিন্তন এই লাইভ অনুষ্ঠানটি যারা পরিচালনা করছেন, যারা আমাদের সংগঠনকে সুযোগ দিয়েছেন এখানে বক্তব্য রাখার, তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানে সমস্ত ভিউয়ারদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে আমরা বিদায় গ্রহণ করছি। ধন্যবাদ। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? নমস্কার, আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে আমাদের এই পেজে আপনারা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের যে কালটা অতিবাহিত করে এসেছেন এবং আগামী দিনে করবেন, তার একটা সুনির্দিষ্ট আলোচনা এখানে হলো।
সময়ের দর্পণে মধ্যবিত্ত কর্মচারী আন্দোলন সেকাল আপনারা পার্টিসিপেট করেছেন। আপনাদের সবাইকে আমি এক এক করে বলি। বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, নমস্কার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সুমিত বাবু, আপনাকেও। আপনাকে সুমিত বাবু, বিজয়বাবু এখন বিজয়বাবু এখন নেই। আপনাদের সংগঠনের সবাইকে এবং আজকে আমাদের এই আলোচনায় এত সময় ধরে আপনারা উপস্থিত থেকেছেন, আমাদের প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতৃ মণ্ডলী, তাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আপাতত লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ভালো থাকবেন।